এই যে মিস্টার ইমন, নিচের লিমিট ক্রস করবেন না। ফাইলটা এভাবে আমার ডেস্কে ছুঁড়ে দেওয়া সাহস পেলেন কোথায়? মনে রাখবেন, এটা আপনার বাপের রাজত্ব না যে যা খুশি করবেন। অফিসের ডেকোরাম সেন্স একদমই নেই নাকি? আপনার স্ট্যান্ডার্ডে এমন লো? নেক্সট টাইম যদি দেখি কাজ নিয়ে আমার সামনে কোনো স্মার্টনেস দেখাচ্ছেন, তবে 1 মিনিটও লাগবে না আপনার এই চাকরিটা খেতে। ম্যাম, আপনি ভুল বুঝছেন। আমি জাস্ট কাজটা সাবমিট করতে এসেছি। এখানে স্মার্টনেস দেখানোর কিছু নেই, আর আমি আমার ডিউটি পালন করছি মাত্র। মুখ সামলে কথা বলুন ইমন। ডিউটি শেখাতে আসবেন না আমাকে। আপনি এই অফিসে একজন সামান্য এমপ্লয়ি, আর আমি এই কোম্পানির এমডি। ভুলে যাবেন না, আপনি শুধু আমার অফিসের স্টাফই নন, আমার কেনা একজন মানুষও। কাল থেকে বাড়িতে ঢোকার সময় নিজের জুতো জোড়া দরজার বাইরে খুলে রাখবেন। আমার বেডরুমে ঢোকার পারমিশন তো আপনার নেই। এমনকি আমার ছায়া মারানোর চেষ্টাও করবেন না। মনে রাখবেন, আপনার মতো একটা মিডল ক্লাস ছেলের সাথে আমার বিয়েটা স্রেফ একটা ডিল। তিশার প্রতিটি কথা ইমনের আত্মসম্মানে আঘাত করছিল। বসের জেদি আর অহংকারী মেয়ের সাথে ইমনের বিয়েটা হয়েছিল পরিস্থিতির চাপে পড়ে, যা এখন ইমনের জীবনে সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আমি জানি এটা একটা ডিল, কিন্তু মানুষ হিসেবে তো ন্যূনতম সম্মান আমি পেতে পারি। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তৃষা। সবসময় কেন এভাবে ছোট করেন? সম্মান? আমাকে আপনার স্ট্যাটাসটা একবার আয়নায় দেখেছেন? পকেটের টাকা নেই, গায়ে দামি পারফিউম নেই, আপনার সাথে এক টেবিলে বসে ডিনার করতেও আমার ঘেন্না লাগে। শোনো ইমন, নিজের লেভেল বুঝে চললে হয়তো এই বাড়িতে টিকে থাকতে পারবে। আর যদি বেশি ডানা গজানোর চেষ্টা করো, তবে মাঝ রাস্তায় ছুঁড়ে ফেলে দিতেও আমি দ্বিধাবোধ করব না। এখন আমার সামনে থেকে বিদায় হও। তোমার ওই মুখটা দেখলে আমার মেজাজ এমনিতেই বিগড়ে যায়। ইমন আর কিছু না বলে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়। তার পেছনে তিশার তার ছেলের হাসি পুরো করিডোরে প্রতিধ্বনিত হতে থাকে। তিশা জানতো না আগ্নেয়গিরি যখন শান্ত থাকে তখন সে বেশি বিপজ্জনক হয়। এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও বলছি। আমার কফি যেন ঠিক 10 মিনিটের মধ্যে ডেস্কে থাকে। আর শোনো, কফিতে যদি চিনি বেশি হয়, তবে ওই গরম কফি তোমার গায়ে ঢেলে দেব। মনে থাকে যেন। দয়া করে আমার মুডটা আর অফ করো না। আজকের পার্টিতে আমাকে যেতে হবে। সেখানে আমার ফ্রেন্ডদের সামনে যেন তোমার ওই মুখটা না দেখি। তোমার মতো একজন আনস্মার্ট হাজব্যান্ডকে কারোর সাথে পরিচয় করিয়ে দিতে আমার লজ্জা লাগে। ঠিক আছে ম্যাম, আপনার সব কথাই মাথায় থাকলো। সময় একদিন ঠিকই উত্তর দেবে। সময়? আমার সময় এখন তুঙ্গে। তোমার মতো ফালতু লোকের সময় দেখার ধৈর্য আমার নেই। জাস্ট গেট আউট ফ্রম মাই কেবিন। তিশার কেবিন থেকে বের হওয়ার সময় ইমনের বুকটা ফেটে যাচ্ছিল। অপমানে তার গলার কাছে দলা পাকিয়ে আসছিল কান্না। করিডোরের এক কোণে গিয়ে সে যখন চোখটা মুছছিল, ঠিক তখনই কেউ তার কাঁধে হাত রাখে। ইমন ভাই, আপনি এইখানে এভাবে দাঁড়িয়ে কেন? আপনার চোখ কি ভেজা? আরে পিয়া, তুমি এখানে? না না, চোখে কিছু একটা পড়েছে বোধ হয়। আমি ঠিক আছি। মিথ্যে বলবেন না, আমি সব জানি। ম্যাম আপনাকে আজ আবার অনেক কথা শুনিয়েছেন, তাই না? আমি সত্যি বুঝতে পারি না ইমন ভাই। ম্যাম আপনাকে এত অপমান করে, সবার সামনে এত ছোট করে কথা বলে, এত ইগো দেখায়, তারপর আপনি কেন সব মুখ বুজে সহ্য করে নেন? আপনি চাইলে কি এর প্রতিবাদ করতে পারেন না? এভাবে নিজেকে পিরিয়ে দিচ্ছেন কেন? পিয়ার প্রশ্নে ইমনের বুকটা খা খা করে উঠল। সে দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে তাকালো। ইমনের মনে পড়ে গেল সেই অভিশপ্ত দিনের কথা, যেদিন তিশার সাথে তার প্রথম দেখা হয়েছিল। আসলে পিয়া, সহ্য করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমার লাইফে এমন কিছু বাধা আছে যা আমি চাইলেও ভাঙতে পারবো না। ওই দিন যদি তৃষার সাথে আমার দেখা না হতো, তবে হয়তো আজ জীবনটা অন্যরকম হতো। তার সাথে দেখা হওয়াটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। সেদিন যদি আমি ওই রাস্তায় না যেতাম, তবে আজ এই অপমানের বিষ আমাকে রোজ গিলতে হতো না। আপনি সব সময় এই কথাই বলেন। কিসের বাধা আপনার? ম্যাম তো আপনাকে পাত্তেই দেয় না, অথচ আপনি তার পেছনে দিন রাত খাটছেন। আপনার মতো ট্যালেন্টেড একটা ছেলে কেন এই টক্সিক রিলেশনে আটকে আছে? না পিয়া, তেমন কিছু না। তুমি অযথাই চিন্তা করছো। আসলে উনি এই কোম্পানির বস,
আমি ওনার সামান্য একজন কর্মচারী। বস তো তার স্টাফকে বকতেই পারে, এতে মন খারাপ করার কি আছে? আমি এই কাজটা না করলে আমার সংসার চলবে না, তাই মেনে নিতে হয়। আপনি এখনো নিজেকে কর্মচারী বলছেন? হ্যাঁ, পুরো অফিস জানে আপনারা স্বামী স্ত্রী। যদিও ম্যাম সেটা মানতে চায় না, কিন্তু আপনি কেন নিজের অধিকার নিয়ে কথা বলেন না? কেন ওনার ওই নোংরা ব্যবহারের প্রতিবাদ করেন না? অধিকার সবার জন্য থাকে না রে পিয়া, কিছু মানুষ জন্মায় শুধু সয়ে যাওয়ার জন্য। আমি হয়তো তাদেরই একজন। বাদ দাও এসব কথা, তুমি তোমার ডেস্কে যাও। ম্যাম দেখলে আবার তোমার উপর চড়াও হবে। আমি চাই না আমার জন্য তোমার কোনো সমস্যা হোক। ইমন একটা মলিন হাসি দিয়ে পিয়াকে বিদায় দিল, কিন্তু তার মনের ভেতর তখন তোলপাড় চলছিল। সে মনে মনে বলছিল যে সে কেন সব সহ্য করে। তার প্রতিবন্ধকতা বা তার অসহায়ত্বের কথা যদি কেউ জানতো, তবে হয়তো কেউ তাকে দোষ দিত না। তিশার সাথে তার বিয়েটা কোনো রোমান্টিক গল্প নয়, বরং এক ভয়াবহ ট্র্যাজেডি। যাই, কফিটা নিয়ে যাই, দেরি হলে আবার চিল্লাচিল্লি শুরু করবে। আমার ভাগ্যটাই এমন, যেখানে শান্তি খুঁজতে যাই সেখানেই অপমান জোটে। ইমন কফি শপের দিকে পা বাড়ালো। তার প্রতিটা পদক্ষেপ ছিল ভারী। সে জানতো না সামনে তার জন্য আরো কত বড় অপমান অপেক্ষা করছে। তিশার ওই অহংকারী রূপ যেন দিন দিন দানব হয়ে উঠছে, আর ইমন সেই দানবের সামনে এক অসহায় শিকার। ইমন যখন পিয়ার সাথে মন খারাপ করে কথা বলছিল, সেও টের পায়নি যে তিশা দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছে। তিশার চোখে মুখে তখন যে তার শয়তানি হাসি। সে গটগট করে হেঁটে তাদের সামনে এসে দাঁড়ালো। বাহ, অফিসের মধ্যে বেশ প্রেম চলছে দেখছি। সবে তো শুরু ইমন। তোমার জীবনটা আমি একদম নরক বানিয়ে ছাড়বো। যেভাবে তুমি আমার লাইফটা তছনছ করে দিয়েছো, তার শোধ আমি সুদে আসলে উসুল করব। তুমি কি ভেবেছো আমার বাবার দয়ায় এসি রুমে বসে চাকরি করবে আর আড়ালে গিয়ে আমার নামে বদনাম করবে? এত সহজ না। আপনি ভুল বুঝছেন তৃষা, আমি পিয়ার সাথে কোনো বাজে কথা বলিনি। ও শুধু জিজ্ঞেস করছিল কেন আমি মন খারাপ করে আছি। আর আপনার জীবন নষ্ট করার ইচ্ছা আমার কোনো দিন ছিল না। পরিস্থিতির চাপে পড়ে আমাদের এই বিয়েটা হয়েছে। চুপ করো একদম। তোমার মুখে পরিস্থিতি শব্দটা শুনলে আমার মেজাজ আরো বিগড়ে যায়। তুমি আর তোমার পরিবার মিলে যে চালটা চেলেছো, সেটা আমি বুঝে গেছি। তুমি কি ভেবেছো তোমার ওই পঙ্গু বোন আর অসুস্থ মায়ের চিকিৎসার সব দায়িত্ব আমার বাবা নিয়েছে বলে তুমি খুব বেঁচে গেলে? এটা আসলে তোমার জন্য একটা খাঁচা, আর আজ রাতে তুমি বুঝতে পারবে এই খাঁচায় বন্দি হওয়া কাকে বলে। তিশার কথা শুনে ইমনের বুকটা ধক করে উঠল। তিশার গলায় এমন একটা ভাব ছিল যা দেখে মনে হচ্ছিল সে বড় কোনো গোপন খবর জেনে গেছে। ইমন ভয়ে ঘামতে শুরু করলো। ম্যাম, আপনি প্লিজ এইভাবে বলবেন না। উনি তো আপনার স্বামী। একদম মুখ বন্ধ রাখো পিয়া। আমার পার্সোনাল ব্যাপারে কথা বললে আজই তোমার চাকরি খেয়ে নেব। আর স্বামী, এই রাস্তার ছেলেকে আমি আমার পায়ের জুতো ছাড়া আর কিছুই ভাবি না। শোনো ইমন, আজ রাতে বাড়িতে একজন স্পেশাল গেস্ট আসবে, যাকে দেখলে তোমার কলিজা শুকিয়ে যাবে। ওই যে একটা পুরনো নোংরা সত্যি তুমি বছরের পর বছর লুকিয়ে রেখেছো, সেটার পর্দা আজ আমি সবার সামনে ফাঁস করে দেব। ইমনের মুখটা মুহূর্তেই সাদা হয়ে গেল। সে তোতলাতে শুরু করলো। তার মনে পড়ে গেল সেই অন্ধকার রাতের কথা, যে খবরটা সে কাউকে বলেনি। আপনি আপনি কিসের কথা বলছেন? আমি তো আপনার কাছে কিছু লুকাইনি। নাটক বন্ধ করো ইমন। আজ রাতে গেস্ট আসার পর দেখব তোমার ওই ভাজা মাছটি উল্টে খেতে না জানা চেহারাটা কোথায় থাকে। তোমার মতো একটা খুনি আর ধোঁকাবাজকে আমার লাইফ থেকে সরাতে আমার খুব একটা সময় লাগবে না। আজ রাতটাই তোমার জন্য শেষ শান্তির রাত। কাল থেকে তুমি কাঁদতেও ভুলে যাবে। তিশা হাসতে হাসতে নিজের কেবিনে চলে গেল। ইমনের পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। সে কাঁপতে কাঁপতে ওখানেই বসে পড়ল। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল, তিশা কি তবে সেই অ্যাক্সিডেন্টের কথা জেনে গেছে, যে কথা ইমন নিজের কাছে গোপন রাখতে চেয়েছিল? পিয়া, আমাকে এখনই যেতে হবে। বড় কোনো বিপদ
হতে যাচ্ছে। তৃষা যদি ওই ঘটনাটা জেনে ফেলে থাকে তবে আমার আর নিস্তার নেই। আমি তো ইচ্ছে করে ওটা করিনি। ইমন পাগলের মতো অফিস থেকে বেরিয়ে গেল। তার চোখের সামনে বারবার সেই পুরনো রক্তাক্ত রাতটা ভেসে আসছিল। ইমন, এখনো হা করে দাঁড়িয়ে আছো কেন? রাতে ওই ফাইলগুলো নাও আর জলদি আমার সাথে চলো, ক্লায়েন্ট মিটিংয়ে চলে আসবে। আর তুমি এখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছো? মনে রেখো, আজকের ডিলটা যদি তোমার কোনো গাফিলতির জন্য মিস হয় তবে আজ রাতেই তোমাকে এই শহর ছাড়া করব। এক পা পিছে থেকো আমার, একদম পাশে আসার চেষ্টা করবে না। আমি তৈরি ম্যাম, সব ফাইল গুছিয়ে নিয়েছি, চলুন। তার দামি হাই হিল জুতোর খটখট শব্দ করে লিফটের দিকে এগিয়ে গেল। ইমন বাধ্য ছেলে মতো ভারী ফাইলের ব্যাগটা কাঁধে নিয়ে তার পেছন পেছন গিয়ে লিফটে ঢুকলো। লিফটে আমার থেকে দূরে দাঁড়াও, তোমার গায়ের ওই সস্তা সাবানের গন্ধ আমার সহ্য হচ্ছে না। উফ, বাবা যে কেন তোমার মতো একটা আনস্মার্ট লোককে আমার ঘাড়ের উপর চাপিয়ে দিল। যত তাড়াতাড়ি সম্ভব এই আপদটা বিদায় করতে হবে। আমি তো একদম কোনায় দাঁড়িয়ে আছি ম্যাম, আর আমি তো সেন্ট মেখে এসেছি। বেশি কথা বলো না, তোমার সেন্টেন্স স্ট্যান্ডার্ডও আমি জানি। যাই হোক, মিটিংয়ে একদম চুপ থাকবে। তোমার মুখ খোলা মানেই আমার প্রেস্টিজ পাংচার হওয়া। লিফটটা 10 তলা থেকে নামতে শুরু করলো। ঠিক 4 তলায় আসতেই হঠাৎ একটা বিকট শব্দ হলো, আর পুরো লিফটটা ভীষণভাবে ঝাঁকুনি দিয়ে থেমে গেল। মুহূর্তে মধ্যে সব আলো নিভে গিয়ে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল চারপাশ। ও মাই গড, এটা কি হলো? লিফট বন্ধ হয়ে গেল কেন? ইমন, এই ইমন, তুমি কোথায়? আলো জানালোর কিছু একটা করো, আমি কিছুই দেখতে পারছি না। ম্যাম শান্ত হন, মনে হয় কারেন্ট চলে গেছে বা লিফটে কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে। আমি ফোনের টর্চটা জ্বালাচ্ছি, আপনি ঘাবড়াবেন না। ঘাবড়াবো না মানে? তুমি জানো না আমার ক্লোস্ট্রোফোবিয়া আছে? আমি ছোট আর অন্ধকার জায়গায় থাকতে পারি না, আমার দম বন্ধ হয়ে আসছে। ইমন, জলদি করো, কিছু একটা করো, সিকিউরিটিকে ফোন দাও। ইমন তাড়াতাড়ি ফোনের আলো জ্বালালো। দেখলো তিশা ভয়ে একদম কুকড়ে গেছে। সে হাপুস হুপুস করে নিঃশ্বাস নিচ্ছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। ম্যাম আপনি লম্বা লম্বা শ্বাস নিন, আমি অ্যালার্ম বাটন টিপছি। হ্যালো, কেউ কি আছেন? লিফটে আটকা পড়েছি আমরা, কেউ আমাদের বের করুন। কোনো আওয়াজ আসছে না কেন? ইমন, আমার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, বুকটা কেমন যেন ফেটে যাচ্ছে। আমি আমি মনে হয় মরে যাব। বাতাস নেই এখানে, একদম বাতাস নেই। তিশা হঠাৎ করে লিফটের মেঝেতে ধপাস করে পড়ে গেল। সে নিজের গলা আঁকড়ে ধরেছে আর বাতাসের জন্য হাঁসফাঁস করছে। আর তার অবস্থা দেখে ইমন সব অপমান ভুলে দৌড়ে তার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলো। তৃষা, তৃষা, আমার দিকে তাকান, কিচ্ছু হয়নি আপনার, আমি আছি তো। আপনি আমার হাতটা ধরুন, লম্বা করে শ্বাস নিন, আমার সাথে বলুন 1 2 3। প্লিজ শান্ত হন। পারবো না, আমি মরে যাব। ইমন, আমাকে বাঁচাও, চারপাশটা যেন আমাকে পিষে ফেলছে, আমি অন্ধ হয়ে যাচ্ছি, আমাকে একটু ধরো প্লিজ। আমি ধরেছি আপনাকে, এই তো, আমি আপনার পাশেই আছি, আপনার কিচ্ছু হতে দেব না আমি। জাস্ট আমার চোখের দিকে তাকান। আপনি তো অনেক সাহসী, একটা লিফটকে ভয় পাবেন কেন? দেখুন, আমি ফ্যান চালানোর চেষ্টা করছি। তিশা তখন কাঁপতে কাঁপতে ইমনের জামাটা খামচে ধরল। তার চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেছে। ইমনের শরীর ওপর ঢলে পড়ে সে ছটফট করতে লাগলো। ইমন এক হাতে তাকে জড়িয়ে ধরল আর অন্য হাত দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ম্যাম একটু রিল্যাক্স করুন, আমি আছি, কোনো ভয় নেই। আপনার ইনহেলার কি সাথে আছে? আপনার ব্যাগে কি মেডিসিন আছে কিছু? ব্যাগে নেই, ড্রয়ারে ফেলে এসেছি। ইমন, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমাকে বাঁচাও। তিশার অবস্থা একদম বেকতিক দেখে ইমান আর দেরি করলো না। সে তিশাকে পাজাকোলা করে ধরে লিফটের দরজার কাছে নিয়ে গেল এবং জোরে জোরে দরজায় লাথি মারতে লাগলো, চিৎকার করে সাহায্য পাওয়ার জন্য। তিশা তখন অর্ধচেতন অবস্থায় ইমনের বুকে মাথা রেখে জোরে জোরে হাঁপাচ্ছে। ম্যাম চোখ বন্ধ করবেন না, আমার কথা শুনুন, আপনি ঠিক হয়ে যাবেন। জাস্ট কয়েকটা মিনিট, আমি দরজা খোলার চেষ্টা করছি। হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছেন? গার্ড, গার্ড।
ইমন আমাকে ছেড়ে যেও না, আমি খুব ভয় পাচ্ছি। প্লিজ আমাকে একা করো না। ওই অন্ধকারে ইমনের শক্ত হাতটা তিশার কাছে তখন একমাত্র বাঁচার অবলম্বন হয়ে দাঁড়িয়েছে, যে ইমনকে একটু আগে অপমান করছিল। এখন সেই ইমনের বুকে সে মাথা গুজে বাঁচার আশ্রয় খুঁজছে। তিশার সেই অহংকারী চেয়ারটা যেন ভয়ের চাদরে ঢাকা পড়ে গেছে। আমি কোথাও যাচ্ছি না তৃষা, আমি এখানেই আছি। আপনি জাস্ট চোখটা বন্ধ করে মনে মনে ভাবুন, আপনি একটা খোলা মাঠের মাঝে দাঁড়িয়ে আছেন। অনেক হাওয়া সেখানে, আপনার কিচ্ছু হবে না। আমি আপনাকে মরতে দেব না। ঠিক তখনই লিফটটা আবার হালকা ঝাঁকুনি দিয়ে উঠল আর ইমার্জেন্সি লাইট জ্বলে উঠল, কিন্তু দরজাটা এখনো খুলছে না। তিশা ইমনের দিকে ঝাপসা চোখে তাকিয়ে রইল। তাদের মধ্যে দূরত্বটা যেন ওই এক মুহূর্তে অনেক কমে গেছে। তুমি তুমি আমাকে কেন বাঁচাচ্ছ? আমি তো তোমাকে এত অপমান করি। কারণ আমি মানুষ তৃষা ম্যাম, আর আপনি আমার স্ত্রী। অন্তত কাগজে কলমে তো বটেই। আপনার উপর বিপদ দেখলে আমি চুপ করে থাকতে পারি না। এখন কথা বলে শান্তি নষ্ট করবেন না, আমি দেখছি কি করা যায়। লিফটের ভেতরকার ঘুমট গরমে তিশার অবস্থা একদম খারাপ হয়ে যায়। তার শরীর নীল হয়ে আসছে আর শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। সে বারবার নিজের গলা খামচে ধরছে, কিন্তু বাতাস পাচ্ছে না। তিশার শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে ইমনের গায়ের উপর ঢলে পড়ল। তৃষা, তৃষা, চোখ মেলুন। এভাবে ভেঙে পড়লে হবে না। দরজায় কেউ সাড়া দিচ্ছে না কেন? হ্যালো, কেউ কি আছেন বাইরে? প্লিজ আমাদের বাঁচান। ম্যাম একদম সেন্সলেস হয়ে যাচ্ছেন। ইমন, আমি আর পারছি না, বুকটা ফেটে যাচ্ছে, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। উফ, বাতাস। তিশার হাতটা ইমনের কলা ছেড়ে দিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। তার চোখের মনি উল্টে যাচ্ছে। ইমন বুঝতে পারল এভাবে চলে কয়েক মিনিটের মধ্যে বড় কোনো অঘটন ঘটে যাবে। কোনো অক্সিজেন নেই, কোনো ইনহেলার নেই। তিশাকে বাঁচানোর জন্য এখন একটাই রাস্তা। সরি ম্যাম, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনাকে বাঁচানোর জন্য এটা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আপনার ইগো বা রাগ এখন দেখলে আপনি শেষ হয়ে যাবেন। আমাকে এটা করতেই হবে। ইমান আর এক মুহূর্ত দেরি করলো না। সে তিশার শরীরটা টেনে নিজের কোলের উপর শুয়ে দিল। তিশার মুখটা একটু উঁচু করে ধরে ইমান নিজের মুখ দিয়ে তিশার মুখে শ্বাস দিতে শুরু করলো। সে তার ফুসফুসে সবটুকু বাতাস তিশার ভেতরে চালান করে দেওয়ার চেষ্টা করছে। তৃষা, প্লিজ রেসপন্স করুন, নিঃশ্বাস নিন। আমি আপনার কিছু হতে দেব না। আপনি আমার উপর রাগ করুন, আমাকে মারুন, কিন্তু এভাবে মরে যাবেন না। নিন, আবার শ্বাস নিন, আমার দিকে তাকানোর চেষ্টা করুন। ইমন বারবার একই কাজ করতে থাকলো। সে তার নিজের অক্সিজেন তিশাকে দিচ্ছে। তিশার নিথর দেহে যেন ধীরে ধীরে প্রাণের স্পন্দন ফিরতে শুরু করলো। কয়েকবার এমন করার পর তিশা হঠাৎ করে ইমনের শার্ট খামচে ধরে একটা জোরে দীর্ঘশ্বাস নিল। সে বড় বড় চোখ করে ইমনের দিকে তাকিয়ে রইল। আমি আমি বেঁচে আছি? তুমি আমার এত কাছে কেন? হ্যাঁ ম্যাম, আপনি ঠিক আছেন, ভয় পাবেন না। লম্বা শ্বাস নিন, বাতাস আসছে, আমি আছি তো। আপনার শ্বাসকষ্ট হচ্ছিল, তাই আমাকে এটা করতে হয়েছে। তিশা আধোবাজার চোখে ইমনের দিকে তাকালো। সে বুঝতে পারল ইমন তাকে বাঁচানোর জন্য কি করেছে। তার মতো একজন অহংকারী মেয়ের মুখে এই সাধারণ ছেলেটা মুখ দিয়ে শ্বাস দিয়ে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। তিশার চোখে এখন আর আগের মতো ঘৃণা নেই, বরং এক অদ্ভুত বিস্ময় খেলা করছে। তুমি তুমি এটা কি করলে? তুমি আমার পারমিশন ছাড়া আমার এত কাছে আসার সাহস পেলে কোথায়? তুমি জানো এর রেজাল্ট কি হতে পারে? ওসব কথা পরে হবে ম্যাম, আগে আপনার প্রাণ বাঁচানো দরকার ছিল। আপনি সুস্থ না থাকলে আমাকে অপমান করার মানুষটাও তো হারিয়ে যেত। এখন চুপচাপ বসে থাকুন, আমি আবার দরজায় ধাক্কা দিচ্ছি। আমাদের বের হতেই হবে। ঠিক তখনই বাইরের দিক থেকে লিফটের দরজা খোলার শব্দ হলো। মেকানিক আর অফিসের গার্ডে মিলে দরজাটা টেনে ফাঁক করলো। আলো আসতেই তিশা দ্রুত ইমনের কোল থেকে উঠে নিজেকে সরিয়ে নিয়ে শাড়িটা ঠিকঠাক করে নিল। তার ফ্যাকাশে মুখে তখনও ভয়ের ছাপ স্পষ্ট। ম্যাম, আপনারা ঠিক আছেন? আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম, কারেন্ট আসার সাথে সাথেই লকটা জ্যাম হয়ে গেছিল। আপনারা
খুব বড় বিপদে পড়েছিলেন। আমি ঠিক আছি। ইমনকে বলো সব ফাইল নিয়ে বাইরে আসতে। আর ওই লিফটের টেকনিশিয়ানকে আজই ফায়ার করো। আমি 1 মিনিটও এখানে দাঁড়াবো না। তোমরা সবাই অযোগ্য। তিশা টলতে টলতে লিফট থেকে বেরিয়ে গেল, কিন্তু তার বুকটা এখনও দুরু দুরু কাঁপছে। ইমনের শক্ত হাতের ছোঁয়া আর ওই জীবনদায়ী শ্বাসের অনুভূতি সে মাথা থেকে সরাতেই পারছে না। ইমন ব্যাগ কাঁধে নিয়ে শান্তভাবে বেরিয়ে আসছিল, যেন কিছুই হয়নি। ম্যাম, মিটিংয়ে কি এখন যাবেন? আপনার শরীর তো এখনও কাঁপছে। চাইলে আমি ড্রাইভ করে আপনাকে বাড়ি দিয়ে আসতে পারি। তুমি তোমার কাজ করো। আমার শরীর নিয়ে তোমাকে বেশি পণ্ডিতি করতে হবে না। আর শোনো, লিফটে যা হয়েছে সেটা যদি অফিসের একটা লোকও জানতে পারে, তবে তোমার চাকরি তো যাবেই, সাথে আমি তোমার জেদও মিটিয়ে দেব। মনে থাকে যেন, এই কথা যেন আশেপাশে চাপা পড়ে থাকে। তিশা দ্রুত নিজের কেবিনের দিকে চলে গেল, কিন্তু সে মনে মনে বুঝতে পারছিল আজকের পর থেকেই ইমনের প্রতি তার ঘৃণাটা কোথাও যেন একটা বড় ধাক্কা খেয়েছে। এদিকে ইমনে মনে বাজছে বিপদের ঘণ্টা। আজ রাতে যে বিশেষ অতিথি আসার কথা, সে না জানি আবার কি নতুন রহস্য নিয়ে আসে। মা, এক গ্লাস পানি দাও তো আগে। কলিজাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। উফ, আজ যে কি একটা অবস্থা হয়েছিল। মিটিং ফিটিং সব ক্যান্সেল করে দিয়েছি। এখন আমার কিচ্ছু ভালো লাগছে না। তিশার আগে আর বিরক্তিতে ধপাস করে লিভিং রুমের সোফায় বসে পড়ল। তার চেহারা তখনও ফ্যাকাশে হয়ে আছে। মেয়ের এই অবস্থা দেখে তিশার বাবা আর তিশার মা দৌড়ে কাছে আসলেন। কি হয়েছে মা? তুই তো এমন হুট করে মিটিং ক্যান্সেল করে চলে আসিস না। অফিসের সবাই কি ঠিক আছে? তোর কি শ্বাসকষ্ট আবার বেড়েছিল? মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? আর বলো না, অফিসের লিফটে আটকা পড়েছিলাম প্রায় আধা ঘন্টা। কারেন্ট চলে গিয়েছিল আর মেকানিক্যাল কি সব ঝামেলা হয়েছিল। আমি তো ভেবেছিলাম আজ ওইভাবেই মরে যাব। দম বন্ধ হয়ে আসছিল আমার। চারপাশটা একদম অন্ধকার ছিল। ওরে বাবা, বলিস কি? তুই কি একা ছিলি নাকি লিফটে? কত বড় বিপদ হতে পারতো। তোকে কে বের করলো? অফিস থেকে কেউ কি গিয়েছিল তোদের খুঁজতে? তিশার মা কথা শেষ করতেই তিশার বাবা আবারও বলে উঠল। তার মানে লিফটে তুই একদম একা ছিলি? কেউ কি পাশে ছিল না? আরে না, একা থাকবো কেন? ওই আপরটাও সাথে ছিল। মানে ইমন আমার সাথেই ছিল। ওর হাতে সব জরুরি ফাইল ছিল তো, তাই ওকেও সাথে নিয়েছিলাম। তার মানে ইমন তোর সাথেই ছিল? যাক বাবা, শুনে প্রাণটা জুড়ালো। আমার আর কোনো দুশ্চিন্তা নেই। আমি জানতাম তোর সাথে ইমন থাকলে তোর কোনো ক্ষতি হতে দেবে না ও। ছেলেটা যেমনই হোক, তোর জন্য ও নিজের জীবন দিয়ে দিবে। আমি জানতাম ও তোকে ঠিক সামলে নেবে। বাবা, তুমি আবার শুরু করলে ওই ইমনের গুণগান গাইতে? ও ছিল বলেই আমি বেঁচে গেছি, এমনটা ভাবার কোনো কারণ নেই। ও তো ওখানে স্রেফ দাঁড়িয়ে ছিল, কোনো সুপারম্যান হয়ে আমাকে উদ্ধার করেনি। তোমরা ওকে নিয়ে এত আদিক্ষেতা কেন করো আমি বুঝি না। ও এই বাড়ির জামাই হতে পারে, কিন্তু আমার কাছে ও স্রেফ একজন সাধারণ মানুষ ছাড়া আর কিছুই না। তুই যাই বলিস মা, ইমন না থাকলে আজ হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত। তুই কি জানিস না তোর ওই বদ্ধ জায়গার ভয়টা কতটা মারাত্মক? ইমন ছেলেটা অনেক ঠান্ডা মাথার। ও নিশ্চয়ই তোকে শান্ত রাখার চেষ্টা করেছে। ওকে একটু সম্মান দিয়ে কথা বলা শেখ তিশা। একদম না। ওর শান্ত রাখা নিয়ে আমার বয়ে গেছে। ও যা করেছে সেটা ওর দায়িত্ব ছিল। আর তোমরা দয়া করে ওকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। আমার এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে। ও আসছে পেছন পেছন। ওকে জিজ্ঞেস করে দেখো ও কতটা ভয় পেয়েছিল। আমি এখন ঘরে যাচ্ছি, আর আমাকে 1 কাপ কফি দিয়ে যেও। আর হ্যাঁ, ওই লোকটা যেন আমার ঘরের আশেপাশে না থাকে। ওর মুখ দেখেও আমার পিত্তি জ্বলে যায়। তিশার আগে গজগজ করতে করতে নিজের ঘরের দিকে চলে গেল। তিশার বাবা আর তিশার মা একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। কিছুক্ষণ পরই ইমন খুব ক্লান্ত মুখে বাড়ির ভেতর ঢুকলো। ইমন, এসো বাবা। তিশা সব বলল। তুমি ছিলে বলেই আজ ওর কোনো ক্ষতি হয়নি। আমি তোমার উপর খুব ভরসা করি বাবা। তুমি আছো বলেই আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। না বাবা, তেমন কিছু না। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি মাত্র। ম্যাম অনেক ভয় পেয়ে গিয়েছিলেন, তাই ওনার মেজাজটা একটু বেশি বিগড়ে আছে। আপনারা চিন্তা করবেন না, উনি এখন ঠিক আছেন। তুমি অনেক করেছো বাবা। যাও আগে একটু ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের জন্য খাবার রেডি করছি। তৃষা হয়তো রাগের মাথায় অনেক কিছু বলেছে,
ওসব কিছু মনে করো না, ওর স্বভাবটাই এমন। আমি জানি মা, ওনার কথা আমি কোনো দিনই গায়ে মাখি না, অভ্যেস হয়ে গেছে। আমি বরং আমার ঘরে যাই। আজ রাতটা মনে হয় আমার জন্য খুব কঠিন হতে যাচ্ছে। ইমন যখন সিঁড়িতে উপরে উঠছিল তখন তার হাত পা কাঁপছিল। তিশা অফিসে যে রহস্যময় অতিথির কথা বলেছিল সে নিশ্চয়ই এখন আসার পথেই আছে। ইমনের জীবনে সেই পুরনো অন্ধকার অধ্যায় কি আজ সবার সামনে চলে আসবে? মনে হচ্ছে আজ রাতেই সব ওলট পালট হয়ে যাবে। তৃষা আমাকে ছাড়বে না। ও নিশ্চয়ই সব গুছিয়ে রেখেছে আমাকে সবার সামনে ছোট করার জন্য। যাই হোক, যা কপালে আছে তাই হবে। সত্যিটা কতদিন আর লুকিয়ে রাখা যায়? বাড়ির পরিবেশটা হঠাৎ করেই কেমন যেন থমথমে হয়ে গেল। তিশা নিজের ঘরে বসে ফোনের ওপাশে কার সাথে যেন কি নিচু স্বরে কথা বলছে। সে যেন ইমনের শেষ দেখার প্রহর গুনছে। ড্রয়িং রুমে সবাই যখন রাতের খাবারের জন্য অপেক্ষা করছিল ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। তিশা আগে থেকে জানতো কে আসছে, তাই সে নিজে গিয়ে দরজা খুলে দিল। দরজায় দাঁড়িয়ে আছে এক সুঠাম চেহারার যুবক, যার চোখে মুখে এক অদ্ভুত ধূর্ততা। ওয়েলকাম ইব্রাহিম। আমি তো ভাবলাম তুই হয়তো আসবিই না। কত বছর পর দেখা, বলতো। ভেতরে আয়। তোর ইনভাইটেশন আর আমি আসবো না, তা কি হয় তৃষা? তুই তো জানিস পুরনো বন্ধু আর পুরনো হিসেব আমি কোনো দিন ভুলি না। ইব্রাহিম ভেতরে ঢুকে সোফায় বসলো। সে তিশার ছোটবেলার বন্ধু, যাকে এলাকার সবাই একটু ভয় পেত। ইব্রাহিম সোফায় হেলান দিয়ে বসে তীক্ষ্ণ চোখে ইমনের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। আরে, এ তো দেখি আমাদের পরিচিত মুখ। ইমন না? কিরে, তুই এখানে এই সোফায় বসে আছিস যে? তোর তো থাকার কথা ছিল অন্য কোথাও। তোর কপাল তো দেখি মাশাআল্লাহ অনেক খুলেছে। চিনতে পেরেছিস তাহলে? ও এখন এই বাড়ির জামাই আর আমার বাবার অফিসের স্টাফ। তবে আজ রাতে ওর কপালে যা আছে সেটা শুনলে তুইও অবাক হবি ইব্রাহিম। তিশা ইমনের দিকে তাকিয়ে এক তাচ্ছিল্য ভরা হাসি দিল। সেই হাসিতে যেন বিষ মাখানো ছিল। ইমন মনে মনে কাঁদছিল, কিন্তু সে বাইরে নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করছিল। ইব্রাহিমের সাথে ইমনের পুরনো এমন এক শত্রুতা আছে যা কেউ জানে না। আপনি এখানে কেন এসেছেন ইব্রাহিম ভাই? অনেক বছর তো হলো। আপনাদের সাথে তো আমার কোনো যোগাযোগ নেই। হুট করে তৃষার বন্ধু হয়ে আমাদের সামনে আসার মানে কি? মানে আছে রে ভাই, গভীর মানে আছে। তুই কি ভেবেছিস সে অন্ধকার রাতে সব চিহ্ন মুছে ফেলে তুই রাজপ্রাসাদে সুখে থাকবি? আমি থাকতে সেটা তো হতে দেব না। তৃষা আমাকে সব বলেছে। তুই যে ধোয়া তুলসী পাতা সেজে এই বাড়িতে আছিস, সেই মুখোশটা আজ আমি নিজের হাতে খুলব। ইমন মনে মনে বলতে লাগলো, এই লোকটা আবারও কেন ফিরে এলো? তবে কি আমি আবারও নতুন কোনো বড় ষড়যন্ত্রের শিকার হতে চলেছি? ইব্রাহিম তো সেই লোক যে সব জেনেও চুপ ছিল। আজ সে কেন তৃষার সাথে হাত মেলালো? ইমন নিজের মনে মনে এসব ভাবা শেষ করে ইব্রাহিম এবং তিশার উদ্দেশ্যে বলে উঠল, আমি কোনো অপরাধ করিনি। যা হয়েছিল তা একটা দুর্ঘটনা ছিল। আপনারা পরিস্থিতির সুযোগ নিয়ে আমাকে ফাঁসাতে চাইছেন। তৃষা, তুমি এই লোকটার কথা বিশ্বাস করো না। ও কোনোদিন কারো ভালো চায়নি। চুপ করো ইমন। ইব্রাহিম আমার ছোটবেলার বন্ধু। ও কখনো মিথ্যে বলে না। ও যা প্রমাণ নিয়ে এসেছে সেটা দেখলে আমার বাবাও তোমাকে এই মুহূর্তে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। তোমার ওই ইনোসেন্ট চেহারাটার আড়ালে যে কত বড় শয়তানি লুকিয়ে আছে সেটা আজ ডিনার টেবিলেই প্রমাণ হবে। একদম ঠিক বলেছিস তৃষা। ইমন, তোর কি মনে আছে সেই ব্রিজের ধারের কথা? সেই বৃষ্টির রাত। তুই কি ভেবেছিস তোর ওই বোনটাকে বাঁচাতে গিয়ে তুই যে কাণ্ডটা করেছিলি তার কোনো সাক্ষী নেই? সাক্ষী আমি নিজেই। আর আজ আমার পকেটে সেই অডিও রেকর্ডটা আছে যেটা তোর জীবন তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট। ইমনের কপালে ঘাম জমতে শুরু করলো। সে বুঝতে পারল ইব্রাহিম আর তিশা মিলে তাকে জ্যান্ত কবর দেওয়ার প্ল্যান করছে। তিশার বাবা মা আর তখনও জানতেন না কি ভয়ঙ্কর ঝড় তাদের পরিবারে আসতে চলেছে। ডিনার টেবিলের থমথমে পরিবেশটা যেন ফেটে পড়ার অপেক্ষায় ছিল। ইব্রাহিম ভাই, আপনি নিজের স্বার্থের জন্য
এত নিচে নামবেন না। আমি জানি আপনি কি চান, কিন্তু তৃষাকে ব্যবহার করে আপনি সফল হতে পারবেন না। সেটা সময় বলে দিবে। চলো সবাই ডিনার টেবিলে। ইব্রাহিম, আজ তোমার প্রিয় খাবারগুলো রান্না হয়েছে। আর ইমন, তুমিও এসো। হয়তো এই বাড়িতে এটাই তোমার শেষ খাওয়া। তিশা আর ইব্রাহিম হাসতে হাসতে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। ইমন দাঁড়িয়ে রইল পাথরের মতো। তার চোখের সামনে পুরনো সেই রক্তাক্ত দৃশ্যগুলো ভেসে উঠছে। ইব্রাহিম সোফা সেরে উঠে তিশার বাবা আর মায়ের দিকে এগিয়ে গেল। তার মুখে এক ধরনের আলগা হাসি, যা দেখে যে কেউ বুঝবে সে খুব একটা সুবিধের মানুষ নয়। তিশার বাবা ইব্রাহিমকে দেখেই ভুরু কুঁচকে উঠলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? কত বছর পর দেখা হলো আপনার সাথে। আপনি তো আগের মতোই ইয়াং আছেন, কোনো পরিবর্তনই হয়নি। আন্টি, আপনিও কি আমাকে ভুলে গেলেন? আমি ইব্রাহিম, তৃষার ক্লাসমেট। ওয়ালাইকুম আসসালাম। না বাবা, ভুলিনি। তবে তুমি হুট করে অনেক বছর পর তো, তাই চিনতে একটু কষ্ট হচ্ছিল। তা কেমন আছো তুমি? ভালো মন্দ পরে হবে। তিশা, এইদিকে আয় তো মা, আমার সাথে একটু ভেতরে আয়। তিশার বাবা তিশাকে টেনে একটু আড়ালে নিয়ে গেলেন। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তির রাগ। ইব্রাহিম যে ধরনের ছেলে সেটা তিনি আগে থেকেই জানতেন। তিশা, এই ছেলেকে তুই আবার এই বাড়িতে কেন ডেকেছিস? তুই কি ভুলে গেছিস ছোটবেলায় ওর জন্য তোকে কত ঝামেলায় পড়তে হয়েছিল? আমি তো ওকে এই বাড়িতে আসার পারমিশন কোনোদিন দেইনি। ওকে এখনই চলে যেতে বল। বাবা, তুমি সব সময় আমার বন্ধুদের সাথে এমন রূঢ় আচরণ কেন করো? ইব্রাহিম আমার বেস্ট ফ্রেন্ড। ও অনেক বছর পর বিদেশ থেকে ফিরেছে, তাই আমি ওকে ডিনারে ইনভাইট করেছি। এতে দোষের কি আছে? দোষ গুণের কথা না তিশা, ওই ছেলের স্বভাব চরিত্র ভালো না। ও যেখানে যায় সেখানেই অশান্তি তৈরি করে। আর এখন আমাদের বাড়িতে ইমন আছে, এই সময় ওকে ডাকাটা কি ঠিক হলো? ও, তার মানে আসল সমস্যা হলো তোমার এই আদরের জামাই ইমন। বাবা, যখন একটা আস্ত ক্রিমিনালকে তোমরা এই বাড়িতে ঠাঁই দিতে পেরেছো, তাকে জামাই বানিয়ে মাথায় তুলে রেখেছো, তখন আমার একটা ভদ্র বন্ধু এ বাড়িতে আসতে পারবে না কেন? মুখ সামলে কথা বল তিশা। তুই ইমনকে ক্রিমিনাল বলছিস কোন সাহসে? ও তোর স্বামী, আর ও অনেক ভালো একটা ছেলে। ইব্রাহিমের সাথে ওর তুলনা করিস না। ভালো ছেলে? হ্যাঁ, তুমি তো শুধু ওই বাইরের মুখটাই দেখেছো বাবা। ভেতরের খবর তো তুমি জানো না। ইব্রাহিম আজ এমনি এমনি আসেনি। ও এমন সব প্রমাণ নিয়ে এসেছে যা শুনলে তোমার এই তথাকথিত ভালো ছেলের আসল রূপ বেরিয়ে আসবে। তুমি ইব্রাহিমকে বের করে দিতে চাইছো কারণ তুমি সত্যিটা জানতে ভয় পাচ্ছ। তুই কি বলতে চাস পরিষ্কার করে বল। ইব্রাহিম আবার কিসের প্রমাণ নিয়ে আসবে? ও তো নিজেই একটা বাটপার। কে বাটপার আর কে খুনি সেটা ডিনার টেবিলেই ফয়সালা হবে। তুমি ইব্রাহিমকে অপমান করার আগে ইমনের অতীতটা একবার ভালো করে জেনে নিও। আমি কোনো তর্কে যেতে চাই না বাবা। ইব্রাহিম আমার গেস্ট, আর আজ এখানেই ডিনার করবে। আর তুমি যদি ওকে চলে যেতে বলো তবে আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব। তিশার বাবা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। মেয়ের এমন জেদ তিনি আগে দেখেননি। তিশার আগে কচকচ করতে করতে আবার ইব্রাহিমের পাশে গিয়ে বসলো। ইমন দূরে দাঁড়িয়ে সবটা শুনছিল। তার বুকটা ভয়ে দূর দূর করছিল। কি হলো আঙ্কেল, তৃষা কি আসার জন্য বকা খেলো? আসলে আমি তো আসতাম না, কিন্তু তৃষাই বলল পুরনো সব কথা নাকি আজ শেষ করতে হবে। ইমনেরও তো জানা দরকার ওর পেছনে কত বড় বিপদ উৎপেতে আছে। ইব্রাহিম ভাই, আপনি জল ঘোলা করার চেষ্টা করবেন না। আপনি যা বলছেন তার কোনো ভিত্তি নেই। বাবা, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। আমি জানি কার কথা বিশ্বাস করতে হবে ইমন। তিশা, তুই যা করিস সেটা ভালো হচ্ছে না। এই ছেলেটার পাল্লায় পড়ে তুই নিজের সংসারটা ধ্বংস করিস না। সংসার তো ধ্বংস হয়েই গেছে বাবা, যেদিন তোমরা এই ছেলেকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছিলে। এখন শুধু পর্দা ওঠার অপেক্ষা। ইব্রাহিম, আমরা ডিনার টেবিলে বসি। আমি আর সহ্য করতে পারছি না। সবাই ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। খাবার সামনে সাজানো থাকলো, কারো মনে শান্তি নেই। ইব্রাহিম আর চোখে ইমনের দিকে তাকে একটা শয়তানি হাসি দিল। আর তিশা তৃপ্তির সাথে খাবার বাড়তে শুরু করলো। এক ভয়ঙ্কর ঝড় ডিনার টেবিলের নিস্তব্ধতাকে ভেঙে দেওয়ার অপেক্ষায়। এই যে ইমন, আজ থেকে ইব্রাহিম আমাদের অফিসে স্পেশাল কনসালটেন্ট হিসাবে কাজ করবে। তাই গাড়িটা আজ তুমি চালাবে না।
ইব্রাহিম ড্রাইভ করবে আর আমি ওর পাশে বসবো। তুমি পেছনের সিটে গিয়ে বসো। আর শোনো, অফিসের ভেতরে ইব্রাহিম যা বলবে সেটাই শেষ কথা। ওর কোনো কাজে যেন তোমার নাক গলানো না দেখি। আরে তৃষা, তুমি মিছেই টেনশন করছো। ইমন তো খুব লক্ষ্মী ছেলে, ও জানে কার সাথে কিভাবে চলতে হয়, তাই না রে ইমন? অনেকদিন পর আবার একসাথে কাজ করব, মজাই হবে। তুই শুধু দেখে যা গেমটা কোন দিকে যায়। ইমন কোনো কথা না বলে মাথা নিচু করে গাড়ির পিছনের সিটে গিয়ে বসলো। তিশা ইচ্ছে করে ইব্রাহিমের খুব কাজ ঘেঁষে বসলো এবং হাসাহাসি করতে করতে অফিসের দিকে রওনা দিল। ইমনের চোখের সামনে এসব ঘটলেও সে পাথরের মতো নিশ্চল হয়ে বসে রইল। তৃষা, আমি আপনাকে শেষবারের মতো বলছি, ইব্রাহিমকে আপনি যতটা আপন ভাবছেন ও আসলে ততটা নয়। ওকে এত প্রশ্রয় দেবেন না। আমাকে অপমান করার জন্য বা ছোট করার জন্য আপনি যে লোকটাকে বেছে নিয়েছেন সে একদিন আপনার বড় ক্ষতির কারণ হবে। খুব বেশি দেরি হওয়ার আগেই আপনি নিজের ভুলটা বোঝার চেষ্টা করুন। আমাকে জ্ঞান দিতে এসো না ইমন। ইব্রাহিম আমার ছোটবেলার বন্ধু। ও তোমার মতো ধোঁকাবাজ নয়। তুমি বরং নিজের চরকায় তেল দাও। তোমার এই সাবধান বাণীগুলো পকেটে পুরে রাখো। আসলে তুমি জ্বলছো ইব্রাহিমকে আমার পাশে দেখে, তাই না? তোমার মতো অযোগ্য লোকের মুখে এসব মানায় না। অফিসে পৌঁছানোর পর তিশার রূপ আরও বদলে গেল। সে সারাক্ষণ ইব্রাহিমকে সাথে নিয়ে ঘুরে, কাজ করার বাহানায় সে ইব্রাহিমের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, যাতে ইমনে মনে কষ্ট লাগে। ইব্রাহিম সেটা বুঝতে পেরে আর চোখে ইমরানের দিকে তাকিয়ে বিচ্ছিরিভাবে হাসে। তৃষা, এই ফাইলটা তো ইমন একদম ভুলভাবে রেডি করেছে। ওর কি ন্যূনতম জ্ঞানটুকুও নেই? ইমন, এদিকে আয় তো। এই গাধার মতো কাজগুলো কি তোকে দেওয়া হয় না, নাকি তোকে অফিসের কাজ বাদ দিয়ে জুতো পরিষ্কার করার কাজে রাখবো? ঠিকই বলেছিস ইব্রাহিম। ওর মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই। ইমন, তুমি কি কানে শুনতে পাচ্ছ না? ইব্রাহিম তোমাকে ডাকছে। সরি বলো ওকে। আর ফাইলটা এখনই ঠিক করো। তোমার মতো একটা অযোগ্য লোককে এই চেয়ারে বসিয়ে রাখাটাই আমার বাবার সবচেয়ে বড় ভুল ছিল। তৃষা, আমার ভুল হতে পারে, কিন্তু ইব্রাহিম ভাই যেটা করছেন সেটা মোটেও অফিসের কাজ নয়। উনি আপনাকে ব্যবহার করছেন। প্লিজ তৃষা, একটু বোঝার চেষ্টা করুন। সময় থাকতে নিজেকে সরিয়ে নিন, নইলে আপনার এই ভুলের মাসুল আপনার পরিবারকেও দিতে হতে পারে। চুপ করো ইমন। আর একটা কথা বললে আমি তোমার চাকরিটা এখানেই খেয়ে নেব। ইব্রাহিম আমার যা ভালো চায় সেটা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। তুমি স্রেফ ঈর্ষা করছো। এখন যাও আমার সামনে থেকে, গিয়ে ফাইলটা ঠিক করো। অফিসের সব স্টাফদের সামনে তিশার ইব্রাহিম মিলে ইমনকে ইচ্ছামতো অপমান করলো। ইমন চুপচাপ ফাইলটা নিজের ডেস্কে নিয়ে ফিরে এলো। ঠিক তখনই পিয়া ইমনের ডেস্কে এসে দাঁড়ালো। পিয়ার চোখে ইমনের জন্য অনেক মায়া। ইমন ভাই, আপনি কেন এগুলো মুখ বুঝে সহ্য করছেন? ম্যাম আর ওই ইব্রাহিম লোকটা মিলে আপনাকে সবার সামনে যেভাবে ছোট করলো তা দেখা যায় না। সহ্যের একটা সীমা থাকে ইমন ভাই। আপনি কেন প্রতিবাদ করেন না? প্রতিবাদ করলে পরিস্থিতি আরও খারাপ হবে পিয়া। তৃষা এখন জেদের বশে অন্ধ হয়ে গেছে। ও ইব্রাহিমের আসল চালটা দেখতে পাচ্ছে না। ও ভাবছে আমাকে জ্বালিয়ে ও জিতছে, কিন্তু ও জানে না ও আসলে অনেক বড় একটা গর্তে পা দিচ্ছে। আমি শুধু ভয় পাচ্ছি তৃষার ভুলটা যখন ভাঙবে তখন যেন অনেক বেশি দেরি না হয়ে যায়। আপনি সবসময় একই কথা বলেন। আপনার তো নিজের একটা সম্মান আছে। এইভাবে রোজ অপমানিত হয়ে চাকরি করার চেয়ে না করা অনেক ভালো। ম্যাম তো এখন ইব্রাহিমের সাথে যেভাবে মিশছেন সেটা অফিসের সবার চোখে লাগছে। সময় একদিন সব পরিষ্কার করে দেবে পিয়া। তৃষা আমার সাবধান করা কথাগুলো শুনছে না, কিন্তু যেদিন ও নিজে ধাক্কা খাবে সেদিন হয়তো আমি আর ওর পাশে থাকবো না। ইমন, এখনো ওখানে দাঁড়িয়ে পিয়ার সাথে গল্প করছো? যাও বলছি, গিয়ে নিজের কাজ শেষ করো। আর ইব্রাহিমের জন্য এক কাপ কফি নিয়ে এসো। মনে থাকে যেন কফিতে যেন এক ফোঁটাও চিনি না থাকে। তিশার চিৎকারে পুরো অফিস কেঁপে উঠল। ইমন পিয়ার দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে কফি বানাতে চলে গেল। ইব্রাহিম কেবিনে বসে পায়ের উপর পা তুলে হাসছিল। ইমনের মনটা কু ডাকছিল। তিশা যে বড় কোনো বিপদে পড়তে যাচ্ছে সে বিষয়ে ইমন একদম নিশ্চিত। গত কয়েকদিন ধরে তিশার সাথে একের পর এক অদ্ভুত সব দুর্ঘটনা ঘটছে।
আর প্রতিবারই কোনো না কোনোভাবে ইমন নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়ে নিচ্ছে। কিন্তু তিশা কৃতজ্ঞ হওয়ার বদলে প্রতিবারই ইগোর বসে ইমনকে সন্দেহ করছে আর আজে বাজে কথা শোনাচ্ছে। এই, আপনি আমাকে টাচ করার সাহস পেলেন কোথায়? এভাবে জাপটে ধরে আমাকে মাটিতে ফেলে দিলেন কেন? দেখছেন না শাড়িটা একদম নষ্ট হয়ে গেছে? ম্যাম, পার্কিং লটের ওপর থেকে ওই ভারী গামলাটা আপনার মাথার উপর পড়তো। আমি আপনাকে সরিয়ে না দিলে আজ বড় বিপদ হয়ে যেত। আপনি কি নিজের চোখেই দেখেননি ওটা কিভাবে পড়লো? আমার তো মনে হচ্ছে এই গামলাটা আপনি কারো মাধ্যমে উপর থেকে ফেলেছেন, যাতে ঠিক এই টাইমে এসে আমাকে বাঁচিয়ে হিরো সাজতে পারেন আর আমার কাছাকাছি আসার সুযোগ পান। আপনার মতলব আমার কাছে একদম পানির মতো পরিষ্কার। আমার আশেপাশে আসার জন্য এসব নাটক বন্ধ করুন। ইমন আর কিছু বলল না, কিন্তু বিপদ যেন তিশার পিছু ছাড়ছিল না। কয়েক ঘন্টা পরেই অফিসের ক্যান্টিনে তিশা যখন কফি খাচ্ছিল, তখন একজন ওয়েটার টলি নিয়ে তিশার দিকে আসছিল। হঠাৎ চাকা পিছলে টলিটা তিশার গায়ের উপর পড়ার উপক্রম হতেই ইমন পেছন থেকে তিশাকে পাজকোলা করে সরিয়ে নিল। তিশা ভয়ে আর আতঙ্কে ইমনের গলা শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ দুজনের চোখের দিকে তাকিয়ে রইল। ছাড়ুন আমাকে। সব সময় কেন আমাকে ধরার বাহানা খোঁজেন আপনি? এই ওয়েটার নিশ্চয়ই আপনার চেনা ছিল। আপনারা মিলে নাটক করছেন যাতে আমি আপনার প্রতি নরম হয়ে যাই। মনে রাখবেন, আপনার এই সস্তা টেকনিক আমার উপর কোনোদিন কাজ করবে না। ম্যাম, আপনার গায়ে যদি ওই ফুটন্ত পানিটা পড়তো তবে এখন আপনাকে হসপিটালে থাকতে হতো। আমি তো কেবল আপনার ক্ষতি হওয়া থেকে আটকাতে চেয়েছি। অন্তত পরিস্থিতিটা তো বোঝার চেষ্টা করুন। আমি সব বুঝি। ইব্রাহিম ঠিকই বলেছিল যে আপনি অনেক ধূর্ত। আপনি এসব বিপদ ঘটাচ্ছেন, আবার আপনি ত্রাতা হয়ে এসেছেন। আমার সামনে থেকে বিদায় হন এখন। অবিশেষে তিশার ইব্রাহিম যখন নিচে নামছিল, তখন শীতে কে যেন পিছল কিছু ঢেলে রেখেছিল। তিশার পা পিছলে যেতে ইমন নিচে দাঁড়িয়েছিল বলে তাকে শক্ত করে ধরে ফেলল। তিশার টাল সামলাতে না পেরে ইমনের একদম বুকের ওপর এসে পড়ল। দুজনের নিঃশ্বাস একে অপরের গায়ে লাগছিল। ঠিক তখনই ইব্রাহিম এসে মাঝখানে দাঁড়িয়ে তিশাকে টেনে নিল। কিরে ইমন, তুই কি এখনো সিঁড়িতেও পাহারাদারের ডিউটি দিচ্ছিস নাকি? তিশার যেখানেই বিপদ হচ্ছে সেখানেই তুই হাজির হয়ে যাচ্ছিস। ব্যাপারটা কিন্তু একদমই স্বাভাবিক লাগছে না। আঙ্কেল কি কি সব বলবো? ঠিক বলেছিস ইব্রাহিম। ইমন, আপনি কি আমাকে সব সময় ফলো করছেন? সিঁড়িতে এই তেলটা নিশ্চয়ই আপনিই ঢেলেছেন, যাতে সঠিক সময়ে আমাকে এইভাবে ক্যাচ ধরতে পারেন। আপনার সাহস তো দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। আমার স্বামী হওয়ার নাটকটা অনেক বেশিই করে ফেলছেন। তৃষা, বারবার আমি আপনাকে বাঁচাচ্ছি আর বারবার আপনি আমাকেই দোষ দিচ্ছেন। আমি যদি আপনাকে ফলো না করতাম তবে আজ আপনার হাত পা ভেঙে যেত। আপনি কি একবারও ভেবে দেখছেন না যে এই কাজগুলো আসলে কে করতে পারে? আপনার সবচেয়ে কাছের মানুষটাই যে আপনার ক্ষতি করছে না, তার গ্যারান্টি কি? মুখ সামলে কথা বলবেন। আমার কাছে মানুষ বলতে কি ইব্রাহিমকে বোঝাচ্ছেন? ও আমার ছোটবেলার বন্ধু। ও অন্তত আপনার মতো নিচু মনের নয়। আসল শত্রু তো আপনি নিজে, যে আমার বাবার সম্পত্তি আর আমাকে পাওয়ার জন্য এইসব শয়তানি করছেন। কাল থেকে আমার চোখের সামনে যেন আপনাকে না দেখি। তিশা ইব্রাহিমের হাত ধরে গট করে চলে গেল। ইমন ওখানেই দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেল। সে দেখল ইব্রাহিম গাড়িতে ওঠার আগে তার দিকে তাকিয়ে এক বিজয়ের হাসি দিল। ইমন এখন একদম নিশ্চিত যে এইসব আক্রমণ ইব্রাহিমের সাজানো। তিশাকে সে এমন একটা ট্র্যাপে ফেলছে যেখান থেকে বের করা অনেক কঠিন হয়ে যাবে। তুমি আমাকে যতবারই অপমান করো তৃষা, আমি তোমাকে বিপদে একা ছাড়বো না। ইব্রাহিম যে জাল বুনছে আমি সেটা ছিঁড়ে ফেলবই। এমনকি এর জন্য যদি তোমার কাছে আমি সারা জীবন ভিলেন হয়ে থাকি, তবুও আমি তোমাকে রক্ষা করব। এই যে ইমন, আপনার সাহস তো কম না। আপনি বারবার কেন আমার গায়ে হাত দেওয়ার বাহানা খোঁজেন? ওই সিসিটিভি ক্যামেরাটা কি এমনি আপনার গায়ের উপর পড়তে যাচ্ছিল, নাকি আপনি ওটা আলগা করে রেখেছিলেন যাতে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে হিরো হতে পারেন? তৃষা, আপনি সারাক্ষণ কেন আমাকেই সন্দেহ করেন? ক্যামেরাটা আপনার মাথার উপর পড়লে আপনার মাথা ফেটে যেত। আমি পাশে ছিলাম বলেই আপনাকে টেনে সরিয়ে নিতে পেরেছি।
এটা কি আপনার কাছে অপরাধ মনে হচ্ছে? হ্যাঁ, অপরাধ। কারণ আমি জানি আপনার মতো নিচু মনের মানুষরা কি করতে পারে। আপনি ভাবছেন এইভাবে আমাকে বাঁচিয়ে আমার খুব কাছাকাছি চলে আসবেন, আমার মন জয় করবেন। হাহ, আরে আপনার মতো একটা সাধারণ ছেলের দিকে আমি ফিরেও তাকাবো না। আপনার এই বাঁচানোর নাটক আমার কাছে একদম পুরনো হয়ে গেছে। এসব সস্তা বাহানা দিয়ে আমার ইমপ্রেস করার চেষ্টা করবেন না। ইমনের খুব কষ্ট হচ্ছিল, সে জানে এই ক্যামেরাটা পড়ার পেছনে ইব্রাহিমের হাত আছে, কিন্তু তিশা সেটা বুঝতেই চাইছে না। তিশার আগে ফুসতে ফুসতে নিজের কেবিনে চলে গেল। ইমন দেখলো ইব্রাহিম দরজার আড়ালে দাঁড়িয়ে হাসছে। কি রে ইমন, বারবার বাঁচানোর চেষ্টা করিস আর বারবার ঝাড়ি খাস। তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? তিশা তোকে দু চোখে দেখতে পারে না, সেটা কি এখনো বুঝিসনি? শুধু শুধু কেন মাঝখানে আসিস? ইব্রাহিম ভাই, আপনি যে গেমটা খেলছেন সেটা আমি বুঝে গেছি। তৃষার ক্ষতি করে আপনি কি পাবেন আমি জানি না, কিন্তু আমি থাকতে আপনি সফল হবেন না। তৃষা আমাকে ঘৃণা করে ঠিকই, কিন্তু আমি ওকে কোনো বিপদে পড়তে দেব না। দেখা যাবে কতক্ষণ বাঁচাতে পারিস। তৃষা তো তোকে বিশ্বাসই করে না, ও তো ভাবছে সব তুইই করছিস। এভাবেই একদিন তোকে ওর জীবন থেকে লাথি মেরে বের করে দেব। তুই শুধু ওয়েট কর। কিছুক্ষণ পর তিশা ফাইল নিতে গিয়ে দেখলো আলমারিটা কেমন যেন নড়ছে। ইমনের চোখ পড়তে সে চিৎকার দিয়ে উঠল। তৃষা, সরুন ওখান থেকে, আলমারিটা পড়ে যাচ্ছে। ইমন দৌড়ে গিয়ে তিশাকে জড়িয়ে ধরে একপাশে সরিয়ে নিয়ে এলো। বিশাল দামি কাঠের আলমারিটা সজোরে মেঝের উপর আছড়ে পড়ল। তিশা ইমনের বুকের উপর ছিটকে পড়ে থরথর করে কাঁপছিল, কিন্তু সম্বিত ফিরতেই সে ইমনকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আপনি আবার আমাকে টাচ করলেন? আপনার সাহস তো দিনে দিনে আকাশ ছুঁয়ে যাচ্ছে। এই আলমারিটা নিশ্চয়ই আপনি আগে থেকে ঠেলে রেখেছিলেন, যাতে ঠিক সময়ে এসে আমাকে জাপটে ধরতে পারেন। লম্পট কোথাকার! আপনার মতো নিচু জাতের মানুষের থেকে এটাই আশা করা যায়। তৃষা, আপনি কি পাগল হয়ে গেছেন? আলমারিটা আপনার গায়ের উপর পড়লে আপনি কি বাঁচতেন? আমি বারবার আপনাকে মরণ থেকে ফিরিয়ে আনছি, আর আপনি আমাকেই গালি দিচ্ছেন। আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার চারপাশে কি হচ্ছে? আমি সব দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আপনি কিভাবে আমার কাছাকাছি আসার জন্য পাগল হয়ে গেছেন। আপনি ভাবছেন এসব করলে আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিব? কোনো দিনও না। আপনি আমার কেনা একটা গোলামের মতো থাকবেন এই অফিসে। আমার গায়ে হাত দেওয়ার আর কোনো বাহানা যেন আমি না দেখি। এরপর যদি এমন করেন তবে আমি পুলিশের হাতে আপনাকে তুলে দেব। ঠিক আছে তৃষা, আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নেই, তবে মনে রাখবেন খুব বড় দেরি হওয়ার আগেই আপনি নিজের ভুলটা বুঝবেন। আমি আপনাকে বাঁচাচ্ছি, কারণ আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক, কিন্তু আপনি ইগোর বশে অন্ধ হয়ে আছেন। আমার ইগো নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি নিজের লেভেলে থাকুন। ইব্রাহিম, চলো আমরা এখান থেকে চলে যাই। এই লোকটার মুখ দেখলে আমার বমি আসে। চলো আজ বাইরে লাঞ্চ করব। তিশা ইব্রাহিমের হাত ধরে বেরিয়ে গেল। ইমন ফ্লোরে পড়ে থাকা আলমিরাটার দিকে তাকিয়ে রইল, তার চোখে পানি চলে আসছিল। সে বারবার চেষ্টা করছে তিশাকে রক্ষা করতে, কিন্তু তিশা প্রতিবারই তাকে অপমান করে ছোট করছে। ইমনে মনে হচ্ছে খুব বড় কোনো বিপদ তিশার অপেক্ষায় আছে। রাতের আকাশটা আজ বেশ মেঘলা। তিশা একা ছাদের এক কোণায় দাঁড়িয়ে নিচের অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে আছে, তার চোখে পানি। অফিসে সেই দাম্ভিক আর অহংকারী তিশাকে এখন চেনে দেয়। হঠাৎ সে তার পিঠে কেউ হাত রাখলো। মা, তুমি এখানে এই সময় ছাদে কি করছো? তোর চোখে পানি কেন রে মা? তুই কি এখনো ওই পুরনো দিনের কথাগুলো ভুলতে পারিসনি? কেন নিজেকে এভাবে রোজ কষ্ট দিস? কিভাবে ভুলবো মা? আমি কিভাবে ভুলতে পারি? তন্নি তো শুধু আমার বোন ছিল না, ও আমার কলেজের টুকরা ছিল, আমার একমাত্র আদরের ছোট বোন। আজও থাকলে আমাদের বাড়িটা কত হাসি খুশিতে ভরে থাকতো। ওই একটা অ্যাক্সিডেন্ট আমাদের সব শেষ করে দিয়েছে মা। তার মা তিশার হাত দুটো জড়িয়ে ধরলেন। তার নিজের চোখেও পানি চলে এসেছে। তন্বির কথা উঠলে এই বাড়ির দেওয়ালগুলো যেন ডুকরে কেঁদে ওঠে। তনি ছিল এই বাড়ির প্রাণ, যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সবাইকে ছেড়ে চলে গেছে। মা, যা হওয়ার তা তো হয়ে গেছে,
কিন্তু তুই কেন সব দোষ ইমনের উপর চাপিয়ে দিচ্ছিস? তুই তো নিজের চোখে সবটা দেখিসনি। ইমন যে অপরাধী সেটার কি কোনো পাকাপোক্ত প্রমাণ তোর কাছে আছে? ছেলেটা তোকে কতটা আগলে রাখে সেটা কি তুই একবারও খেয়াল করিস না? মা, তুমি আবার ওর পক্ষ নিচ্ছ? আমি লাশের পাশে ওই ইমনকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। ওর বাইকটা ওখানে দুমড়ে মুচড়ে পড়েছিল। তন্নির নিথর দেহটা যখন রাস্তার ওপর রক্তে ভেসে যাচ্ছিল, তখন ওই লোকটা ওখানে কি করছিল? ও যদি খুন নাই করবে, তবে তন্নি কেন মারা গেল? এরপরও তুমি কি বলতে চাইছ মা, যে আমি বিশ্বাস করব না? পরিস্থিতির অনেক রকম মানে হতে পারে রে মা। ইমন তো তখন তন্নিকে বাঁচানোর চেষ্টাও করতে পারতো। তুই শুধু ওর উপর ঘৃণা পুষে রেখেছিস বলে অন্য কিছু দেখতে পাচ্ছিস না। ছেলেটা তোর জন্য কত অপমান সহ্য করছে একবার ভেবে দেখ। তোমরা কি করে পারো মা? তোমরা নিজেদের মেয়ের খুনিকে তোমরা এই বাড়িতে ঠাঁই দিলে, নিজের জামাই বানালে, এমনকি আমার সাথে জোর করে ওর বিয়ে দিয়ে দিলে। প্রতিটি দিন ওই মুখটা দেখলে আমার তন্নির সেই রক্তাক্ত চেহারার কথা মনে পড়ে। আমার মনে হয় ইমনের প্রতিটা নিঃশ্বাস আমার বোনের প্রতি অন্যায়। আমি ওর জীবনটা বিষিয়ে দেব মা। তুই ভুল করছিস তৃষা। ইমনের চোখগুলো একবার দেখিস, সেখানে কোনো অপরাধবোধ নেই। তুই জেদ করে ইব্রাহিমের মতো একটা বাজে ছেলের সাথে মিশছিস শুধু ইমনকে কষ্ট দেওয়ার জন্য। কিন্তু তুই জানিস না তুই আসলে নিজেকেই বিপদে ফেলছিস। চুপ করো মা, আমি কোনো ভুল করছি না। ইব্রাহিম অন্তত ওই ধোঁকাবাজ ইমনের মতো আমাকে ঠকায়নি। তন্নির খুনের বিচার আমি নিজেই করব। ইমনকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়ব। তোমাদের আদরের জামাইকে তোমরা দেখে নিও, ও কত বড় শয়তান। তিশা কাঁদতে কাঁদতে ছাদ থেকে নিচে নেমে এলো। তিশার মা ওখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তিশা তার ঘরের পুরনো ড্রয়ার পরিষ্কার করতে গিয়ে হঠাৎ তন্নির একটা ডায়েরি আর একটা মেমোরি কার্ড খুঁজে পায়। কৌতূহলবশত মেমোরি কার্ডটা ল্যাপটপে চেক করতেই তার দুনিয়াটা ওলটপালট হয়ে যায়। সেখানে একটা ভিডিও ফুটেজ ছিল যা তন্নির ফোন থেকে গোপনে রেকর্ড করা হয়েছিল। এটা কি দেখছি আমি? তার মানে তন্নির বাইকের ব্রেক আগে থেকেই কেউ নষ্ট করে রেখেছিল। ইমন তো সেদিন তন্নিকে বাঁচাতে গিয়েছিল। ভিডিওতে তো পরিষ্কার দেখা যাচ্ছে ইমন তন্নিকে টেনে সরানোর চেষ্টা করছে, কিন্তু তন্নি আগেই ছিটকে পড়েছে। তাহলে ইব্রাহিম কেন আমাকে ওইসব রেকর্ড শোনালো? তার মানে এতদিন আমি যাকে খুনি ভেবে ঘৃণা করে এসেছি সে আসলে নির্দোষ। তাহলে আসল অপরাধী কে? তিশার মাথার ভেতরটা তখন ঝিমঝিম করছিল। ভিডিওর শেষ অংশে সে একজনের ছায়া দেখতে পায় যে দূরে দাঁড়িয়ে হাসছিল। সেই অবয়টা দেখে তিশার বুঝতে আর বাকি থাকে না যে আসল খেলোয়াড় কে। সে রাগে আর অনুশোচনায় কাঁপতে কাঁপতে বাড়ি থেকে বেরিয়ে যায়। ইব্রাহিম, তোমাকে আজ আমি ছাড়বো না। তুমি আমার আবেগের সাথে খেলা করেছো, আমার বোনের মৃত্যুর সুযোগ নিয়েছো। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার তন্নিকে কেড়ে নিয়েছো। আজ এই নাটকে শেষ হবে। তিশা ঝড়ের বেগে ইব্রাহিমের আস্তানায় গিয়ে পৌঁছায়। ইব্রাহিম তখন সেখানে বসে ড্রিঙ্ক করছিল আর খুব শান্তভাবে গান শুনছিল। তিশাকে হঠাৎ এভাবে সেখানে দেখে সে একটু অবাক হলো। পরক্ষণে তার সেই বাঁকা হাসিটা ফিরে আসে। আরে তৃষা, এত রাতে আমার এখানে কোনো স্পেশাল খবর আছে নাকি? নাকি ইমনের উপর বেশি রাগ করে আমার কাছে শান্ত হতে এসেছো? মুখ একদম বন্ধ করো ইব্রাহিম। তোমার নোংরা মুখ দিয়ে আর একটা কথা বলবে না। এই দেখো এই ভিডিওটা। এখানে তন্নির মৃত্যুর ঠিক আগের মুহূর্তের সব রেকর্ড আছে। তুমি তন্নির বাইকের ব্রেক নষ্ট করেছিলে কারণ ও তোমার একটা ড্রাগ ডিলের কথা জেনে গিয়েছিল, আর তুমি সেই দোষটা ইমনের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমার আর ওর জীবনটা নরক বানিয়ে দিয়েছো। এত বড় ষড়যন্ত্র করতে তোমার হাত কাঁপলো না? কি বলতে চাইছো তুমি তৃষা? আমি কেন এমন করব? আমি তো তোমার বন্ধু। তুমি নিশ্চয়ই ভুল কিছু দেখেছো। ইমন হয়তো তোমাকে কোনোভাবে ম্যানিপুলেট করেছে। আমি সব জেনে গেছি ইব্রাহিম। এখন আর পালানোর বা ন্যাকামি করার কিছুই নেই। আমি শুধু এটা ভাবছি আমি কতটা অন্ধ ছিলাম যে তোমার মতো একটা জানোয়ারকে আমি বন্ধু ভেবেছি। আর ইমন সে সব জেনেও চুপ ছিল, কারণ সে জানতো আমি সত্যি জানলে সহ্য করতে পারবো না। ও আমাকে আগলে রাখার জন্য নিজের সম্মান বিসর্জন দিয়েছে। বোকা মেয়ে, এতদিন পরে জানলে সব কিছু। হ্যাঁ, ঠিকই দেখেছ। তন্নি খুব বেশি বাড়াবাড়ি করছিল। ও আমার বিজনেসের ক্ষতি করতে চেয়েছিল, তাই ওকে সরিয়ে দিতে হয়েছে। আর ইমন, ও তো একটা পাগল।
ও তন্নিকে ভালোবাসতো বলে সব দোষ নিজের ঘাড়ে নিয়েছে, যাতে তোমার বাবা মা কষ্ট না পায়। আমি শুধু ওর সেই ত্যাগের সুযোগটা নিয়েছি। এখন জেনে কি করবে তুমি? আমার বিরুদ্ধে যাওয়ার শক্তি কি তোমার আছে? তোমাকে আমি জেলের ঘানি টানাবো ইব্রাহিম। পুলিশ এই পথেই আছে। আমি আসছি মানেই তোমার ধ্বংস শুরু। পুলিশ আসার আগেই তো অনেক কিছু হয়ে যেতে পারে তৃষা। তুমি একা এসে খুব বড় ভুল করেছো। তোমাকে এখন জীবিত ছাড়লে তো আমার বিপদ। ইমনের মতো আমিও তোমাকে বাঁচাবো ভাবলে সেটা তোমার ভুল হবে। ইব্রাহিম টেবিলের ওপর থেকে একটা ধারালো ছুরি হাতে নেয় আর তিশার দিকে এগোতে থাকে। তিশা ভয়ে পিছিয়ে যায়, তার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় লাথি মেরে ভেঙে ভেতরে ঢোকে ইমন। ইমনের চোখে তখন খুনের নেশা। খবরদার ইব্রাহিম, তৃষার গায়ে হাত দেওয়ার আগে তোকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। তোর সব স্বীকারোক্তি আমি রেকর্ড করে অলরেডি পুলিশকে পাঠিয়ে দিয়েছি। তোর সময় শেষ। ইমন, তুমি এখানে? তুমি জানলে কোথা থেকে যে আমি ইব্রাহিমের কাছে এসেছি? তুমি তো বাড়িতে ছিলে। তোমাকে ঘরে না দেখে আমি খুঁজতে গিয়েছিলাম তৃষা। সেখানে গিয়ে দেখি তন্নির ডায়েরিটা মেঝেতে পড়ে আছে আর ল্যাপটপে ভিডিওটা চলছে। ওটা দেখা মাত্রই আমার যা বোঝার বোঝা হয়ে গিয়েছে। আমি জানতাম তুই মাথা গরম করে ইব্রাহিমের কাছেই আসবে, তাই দেরি না করে সরাসরি এখানে চলে এলাম। বাহ, একদম ফিল্মি হিরোর মতো এন্ট্রি নিয়েছিস তো ইমন। ঠিক আছে, তোমাদের লায়লা মজনুর ইমোশনাল গল্প শেষ হলে এবার আমি আমার কাজটা করি। তোদের দুজনকে একসাথে মারলে আমার কাজটা আরো সহজ হয়ে যাবে। খুনের দায় তো তুই আগে থেকেই ফেসে আছিস, আজ ওটা বাস্তবে সত্যি হবে। ইব্রাহিম চেয়ার থেকে উঠে দাঁড়ালো এবং শয়তানি হাসি দিয়ে টেবিলের উপর থেকে সে দাঁড়ালো ছুরিটা হাতে নিল। ইমন শান্তভাবে নিজের সাথের হাতটা গুটিয়ে নিল। তার চোখে আজ আর কোনো দয়া নেই, আছে শুধু আগুন। তিশা ভয়ে এক কোণায় সরে দাঁড়ালো। অনেক হয়েছে ইব্রাহিম, এতদিন অনেক সহ্য করেছি, কারণ আমার হাতে কোনো প্রমাণ ছিল না। আজ তুই নিজেই নিজের কবর খুঁড়েছিস। তৃষার দিকে হাত বাড়ানোর আগে তোকে আমার হাতের মার হজম করতে হবে। আয় দেখি তোর কত জোর। ইব্রাহিম চিৎকার দিয়ে ইমনের উপর ঝাঁপিয়ে পড়ল। ছুরিটা ইমনের বুকে বসিয়ে দেওয়ার চেষ্টা করলো সে, কিন্তু ইমন বিদ্যুতের গতিতে সরে গিয়ে ইব্রাহিমের হাতটা ধরে ফেল। এরপর এক ঝটকায় ইব্রাহিমের কবজি মুচকে দিতেই ছুরিটা মেঝেতে পড়ে গেল। ইমন কোনো সময় না দিয়ে ইব্রাহিমের পেটে সজোরে এক লাথি মারল। উফ, কুত্তা, তুই আমাকে মারবি? তোকে আমি আজ জ্যান্ত কবর দেব। ইব্রাহিম ডাল সামলে উঠে পাশে থাকা একটা কাচের বোতল তুলে নিল এবং সেটা ভেঙে ইমনের দিকে তেড়ে এলো। ইমন এবার আর শান্ত থাকলো না, সে লাফ দিয়ে উঠে শুনে একটা ঘুরে লাথি মারল ইব্রাহিমের চোয়ালে। ইব্রাহিম ছিটকে গিয়ে কাচের টেবিলের ওপর পড়ল। টেবিলটা মরমর করে ভেঙে চুরমার হয়ে গেল। ইমন, সাবধানে, ওর হাতে কাচের টুকরো আছে। তুমি চিন্তা করো না তৃষা, এই আবর্জনাকে পরিষ্কার করা আমার অনেক দিনের বাকি কাজ। ইব্রাহিম, তুই ভেবেছিলি ইমন মানে শুধু মার খাওয়া একটা ছেলে। তুই জানতিস না যে আমি তোকে শুধু সুযোগ দিচ্ছিলাম নিজের সব পাপের কথা স্বীকার করার। ইব্রাহিম পাগলের মতো উঠে ইমনের কলার চেপে ধরল এবং এলোপাতারি ঘুষি মারতে লাগলো। ইমনের নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করলো, কিন্তু তার অ্যাটিটিউড একটুও কমলো না। ইমন পাল্টা ইব্রাহিমের কপালে নিজের মাথা দিয়ে এক ঠুস মারল। ইব্রাহিম চোখে অন্ধকার দেখে পিছিয়ে যেতেই ইমন তার ঘাট ধরে দেওয়ালে সজোরে আছাড় মারল। ছেড়ে দে বোন, আমি আমি ভুল করেছি, আমাকে পুলিশে দিস না। তন্নি যখন তোর পায়ে ধরে জীবন ভিক্ষা চেয়েছিল তখন তো তুই ছাড়িসনি। আজ তোর বিচার এই ঘরেই হবে। তোকে আমি পুলিশের হাতে দেব ঠিকই, তবে আজ তো অবস্থায় না। তোর হাড়গোড় আমি আজ সব গুঁড়ো করে দেব। ইমন ইব্রাহিমকে মেঝে থেকে টেনে তুলে শূন্যে ভাসিয়ে সজোরে আছাড় মারল। ইব্রাহিম ব্যথায় চিৎকার করতে করতে ফ্লোরে গড়াগড়ি খেতে লাগলো। ইমনের সেই রুদ্রমূর্তি দেখে তিশা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে কোনোদিন ভাবতে পারেনি যে শান্তশিষ্ট ইমন এমন ভয়ঙ্কর হতে পারে। ঠিক তখনই বাইরে পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল। পুলিশ চলে এসেছে, তোর বাকি বিচার আদালত করবে, কিন্তু তন্নির সাথে যা করেছিস তার প্রতিটা সেকেন্ডের হিসাব আমি তোর থেকে বুঝে নেব।
তৃষা, চলো এখান থেকে। এই জানোয়ারের চেহারা আর আমাদের দেখার দরকার নেই। ইমন রক্তমাখা মুখে তিশার দিকে তাকালো। তিশার চোখে তখন শুধু অনুশোচনার পানি। সে বুঝতে পারল সে কত বড় ভুল করেছিল এই মানুষটাকে চিনতে। ইমন তিশার হাত ধরে ঘর থেকে বের করে নিয়ে এলো। ইব্রাহিম মেঝেতে পড়ে যন্ত্রণায় গোংড়াচ্ছিল আর পুলিশ তাকে হাতকড়া পরাতে ভেতরে ঢুকছিল। ইব্রাহিমকে পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার পর পুরো ঘরটা এক নিঝুম নিস্তব্ধতায় ভরে গেল। ইমন দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। তার কপাল আর ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তিশা অনেকক্ষণ ধরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থেকে ইমনের দিকে এগিয়ে গেল। তার বুকের ভেতরটা অপরাধ বোধে ফেটে যাচ্ছে। ইমন, তুমি ঠিক আছো? তোমার অনেক রক্ত বেরোচ্ছে। আমি ভাবতেই পারছি না ইব্রাহিম একটা শয়তান, এতটা শয়তান হতে পারে। কিন্তু ইমন, আমার একটা খটকা এখনো যাচ্ছে না। তন্নির ডায়েরি আর ভিডিওতে সব পরিষ্কার, কিন্তু সেদিন রাতে তন্নির লাশের পাশে তোমার বাইকটা ওভাবে পড়েছিল কেন? তুমি ওখানে আসলে কি করছিলে? কেন তুমি নিজের মুখে সবটা কোনোদিন বললে না? এখন আর লুকিয়ে কি হবে তৃষা? সব যখন জেনেই গেছো, তবে এই সত্যিটাও শোনো। তন্নি বয়সে অনেক ছোট হলেও ওর বুদ্ধি ছিল আমাদের সবার চেয়ে বেশি। ও শুরু থেকেই ইব্রাহিমকে একদম সহ্য করতে পারতো না। ও বুঝে ফেলেছিল ইব্রাহিম তোমার সাথে বন্ধুত্বের নাটক করছে শুধু আমাদের পরিবারটাকে ব্যবহার করার জন্য। ও আসলে বড় বড় স্মাগলিংয়ের কাজ করত আর তোমাদের ফ্যামিলিকে সামনে রেখে সব পার পেতে চাইতো। তন্নি ওর সব কুকীর্তির তথ্য আর ভিডিও কালেক্ট করা শুরু করে দিয়েছিল। ইমন বলতে বলতে মেঝেতে বসে পড়ল। তার চোখে সেই বিভীষিকাময় রাতের দৃশ্যগুলো বারবার ভেসে উঠছে। তিশা ইমনের পাশে বসে মন দিয়ে ওর কথাগুলো শুনছিল। ইব্রাহিম তন্নির এই কাজের কথা কোনোভাবে জেনে গিয়েছিল। সেই রাতে তন্নি বাইক নিয়ে কোথাও যাচ্ছিল ওই প্রমাণগুলো কাউকে দেওয়ার জন্য। ইব্রাহিম লোক পাঠিয়ে ওর বাইকের ব্রেক নষ্ট করে দেয় আর নিজে গাড়ি নিয়ে ওকে তাড়া করে। তন্নি বিপদ বুঝে আমাকে কয়েকবার ফোন দিয়েছিল, কিন্তু আমি তখন একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে ছিলাম বলে ফোনটা রিসিভ করতে পারিনি। যখন মিটিং শেষ হলো তখন স্ক্রিনে তন্নির একটা মেসেজ দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। কি লিখেছিল ও? আমাকে কেন বলনি কিছু? মেসেজে লেখা ছিল, ভাইয়া আমাকে বাঁচান, ইব্রাহিম আমাকে মেরে ফেলবে। ওই একটা মেসেজ দেখে আমি পাগল হয়ে বাইক নিয়ে তন্নির লোকেশনের দিকে ছুটি, কিন্তু আমার পৌঁছাতে অনেক দেরি হয়ে গিয়েছিল তৃষা। আমি গিয়ে দেখি তন্নি রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে আর ইব্রাহিমের গাড়িটা দূরে স্টার্ট দিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই ও গাড়ি নিয়ে পালিয়ে যায়। আমি বাইকটা ছুঁড়ে ফেলে দিয়ে তন্নির কাছে দৌড়ে যাই। ওর শেষ নিঃশ্বাসটা আমার কোলেই গিয়েছিল। ইমনের গলা ধরে এলো। সে আর কথা বলতে পারছে না। তিশা ফুপিয়ে কেঁদে উঠল। সে এতদিন যে মানুষটাকে তন্নির খুনি ভেবে দিনের পর দিন গালিগালাজ আর অপমান করেছে, সেই মানুষটাই ছিল তন্নির একমাত্র ভরসা। নিজের প্রতি অনেক ঘৃণা হচ্ছিল তৃষা। যদি সঠিক সময় তন্নির ফোনটা রিসিভ করতাম তবে আজ ও আমাদের মাঝে থাকতো। আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারিনি যে আমি ওর ভাই হয়েও ওকে বাঁচাতে পারলাম না। তাই তুমি যখন আমাকে দোষ দিলে আমি একবারও প্রতিবাদ করিনি। আমি ভেবেছিলাম এটাই হয়তো আমার শাস্তি। আর আমি জানতাম ইব্রাহিম খুব বিপজ্জনক। সত্যিটা তখনই বললে ও তোমাদেরও ক্ষতি করে দিত। তাই আমি সব জেনেও চুপচাপ তোমার সব অপমান সহ্য করেছি, শুধু তোমাকে আড়াল থেকে বাঁচানোর জন্য। ছি, আমি কত বড় একটা মানুষরূপী জানোয়ারের সাথে বন্ধুত্ব করেছি আর তোমাকে সারাক্ষণ গালি দিয়েছি। তুমি তন্নির জন্য নিজের জীবনটা শেষ করে দিলে। আমার বাবার মান সম্মান বাঁচাতে জেল খাটার জন্য রেডি ছিলে, আর আমি তোমাকে পদে পদে ছোট করেছি। আমাকে ক্ষমা করো ইমন, আমি তোমার যোগ্যই না। কেন তুমি আমাকে বাঁচাতে গেলে লিফটে? কেন আমাকে ওভাবে অক্সিজেন দিয়ে বাঁচালে? আমি তো মরে গেলেই ভালো হতো। ওসব কথা বলো না তৃষা। তন্নি আমাকে ভাইয়া ডাকতো, আর সেই অধিকারে তুমি আমার স্ত্রী। তোমাকে বাঁচানো আমার দায়িত্ব ছিল, আর লিফটে যা করেছি সেটা তোমাকে সুস্থ করার জন্য করতে হয়েছিল। আমার কোনো আফসোস নেই। আজ ইব্রাহিমের জেল হয়েছে,
তন্নির আত্মা হয়তো আজ একটু শান্তি পাবে। তিশা টুকরে কেঁদে উঠল, ইমনের কাঁধে মাথা রাখলো। ইমনের শার্ট তিশার চোখের পানিতে ভিজে যাচ্ছে। যে মানুষটাকে সেবারই কাজে লোকের মতো ব্যবহার করত, আর সেই মানুষটাই তার কাছে দেবতুল্য হয়ে দাঁড়িয়েছে। ইমন আলতো করে তিশার মাথায় হাত রাখলো। ইমনের সেই ক্ষত বিক্ষত মুখে আজ যেন এক শান্তির হাসি ফুটে উঠল। অনেক হয়েছে কান্না, এবার চলো বাড়ি ফিরি। বাবা মা হয়তো অনেক টেনশন করছেন। আর শোনো, এখন থেকে আমাদের নতুন করে শুরু করতে হবে। তন্নির সেই অসমাপ্ত কাজগুলো আমাদের করতে হবে। আমি তোমার সাথে আছি ইমন। আজ থেকে আমি তোমার অবাধ্য হব না। আমাকে একটু সুযোগ দিও তোমার ওই সব অপমানের ঋণ শোধ করার। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু ইগোর কারণে বলতে পারিনি। ইব্রাহিমের জেল হওয়ার পর থেকে বাড়ির পরিবেশটা একদম বদলে গিয়েছে। তিশার বাবা মা এখন অনেক নিশ্চিন্ত। তিশা আর ইমনের মধ্যে এখন আর সেই আগের মতো ঝগড়াঝাটি বা চিৎকার চেঁচামেচি নেই। কিন্তু সব কিছু ঠিক হওয়ার পরও তিশার মনে কোথাও একটা জড়তা কাজ করছে। সে ইমনের চোখের দিকে তাকালে এখনও নিজের করা পুরনো অপমানগুলোর কথা ভেবে কুঁকড়ে যায়। ইমন, তোমার কফির কাপটা এখানে রাখলাম। তুমি কি আজ একটু তাড়াতাড়ি অফিসে যাবে? বাবা বলেছিলেন যে নতুন প্রজেক্টের ফাইলগুলো আজই ফাইনাল করতে হবে। হ্যাঁ তৃষা, আমি তৈরি হয়েই বের হচ্ছি। তুমি খেয়ে নাও, আমি গাড়িতে তোমার জন্য অপেক্ষা করছি। আর শোনো, অত তাড়া নেই, তুমি ধীরে সুস্থেই এসো। তিশা এখন ইমরানকে তুমি করে বলে। তুই করে বলা সেই দিনগুলো এখন অতীত। কিন্তু তাদের এই কথা বলার মধ্যে যেন একটা অদৃশ্য দেওয়াল রয়ে গিয়েছে। ইমনও তিশাকে খুব একটা বিরক্ত করে না। সে তিশাকে যথেষ্ট সময় দিচ্ছে যাতে তিশা স্বাভাবিক হতে পারে। তাদের মধ্যে এখন স্বামী স্ত্রীর নামমাত্র সম্পর্ক থাকলেও সেই মাধুর্যতা বা মনের টানটা যেন এখনও ডানা মেলতে পারেনি। আমি আসছি ইমন। আসলে আমি ভাবছিলাম আজ থেকে কি আমি ড্রাইভ করব। তোমাকে আর কষ্ট করে ড্রাইভিং সিটে বসতে হবে না। তুমি তো এখন অফিসের বড় পোস্টে আছো। পেছনে বসে ফাইল চেক করলে তোমার কাজে সুবিধা হবে। না না তৃষা, ওসব ঠিক আছে। ড্রাইভিং করাটা আমার অভ্যেস হয়ে গেছে। তুমি পাশে বসলেই আমি খুশি। চলো, দেরি হয়ে যাচ্ছে। অফিসে পৌঁছানোর পর অফিসের স্টাফরা তো অবাক যে তিশা ম্যাম ইমনকে দেখলে বাঘের মতো গর্জন করত। সে এখন ইমনের সাথে পাল্লা দিয়ে কথা বলছেন আর পরামর্শ নিচ্ছেন। ইব্রাহিমের বিদায়ের পর অফিসের ঘুমট ভাবটা কেটে গেছে। পিয়া দূর থেকে সব কিছু লক্ষ্য করছিল আর মনে মনে তৃপ্তির হাসি হাসছিল। এক ফাঁকে সে ইমনের ডেস্কে গিয়ে দাঁড়ালো। ইমন ভাই, কি ব্যাপার বলুন তো? আজ তো মনে হচ্ছে আবহাওয়া একদম পাল্টে গেছে। মেঘ কেটে গিয়ে রোদ উঠেছে দেখছি। ম্যাম তো আপনাকে আর অপমান করছেন না, উল্টো কত সম্মান দিয়ে কথা বলছেন। সব সমস্যার সমাধান হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ রে পিয়া, সব জট খুলে গেছে। আসলে ভুল বোঝাবুঝি যখন দূর হয় তখন মানুষ তার আসল রূপটা দেখতে পায়। তৃষা এখন সত্যিটা জানে, তাই হয়তো নিজেকে বদলে ফেলার চেষ্টা করছে। আমি তো মনে মনে সারাক্ষণ দোয়া করতাম যেন ম্যাডাম আপনার মূল্যটা বোঝেন। আমি দেখতাম আপনি কত কষ্ট পেতেন, কিন্তু মুখ ফুটে কিছুই বলতেন না। আজ আপনার হাসি মুখ দেখে আমার খুব ভালো লাগছে। তন্নিয়াপুর বিচারও হয়েছে আর আপনার সম্মানও ফিরে এসেছে। তোর দোয়া মনে হয় কাজে লেগে গেছে বোন। তুই পাশে ছিলি বলেই আমি এই কঠিন সময়গুলো পার করতে পেরেছি। তবে তৃষার মধ্যে এখনও একটা লজ্জা বা অপরাধ বোধ কাজ করছে। ও ঠিকমতো আমার সাথে সহজ হতে পারছে না। হয়তো আরও কিছুটা সময় লাগবে সবটা স্বাভাবিক হতে। সময় দিন ভাইয়া, বড় ক্ষত শুকাতে তো একটু সময় লাগবেই। তবে আমি নিশ্চিত ম্যাম খুব তাড়াতাড়ি আপনাকে আগের চেয়েও বেশি ভালোবাসবেন, কারণ আপনার মতো হীরা চেনা সবার ভাগ্যে থাকে না। ইমন মুচকি হেসে নিজের কাজে মন দিল। তিশা নিজের কেবিন থেকে কাচের দেওয়ালের ওপাশ দিয়ে ইমনের দিকে তাকিয়ে রইল। সে ভাবছিল একটা মানুষ কিভাবে এত ধৈর্য ধরতে পারে, কিভাবে সব জেনেও বছরের পর বছর চুপ করে থাকতে পারে। তার মনে হচ্ছে ইমনের এ নীরব ভালোবাসা তাকে ক্রমশ ইমনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু তার নিজের করা পাপচারগুলো তাকে বাধা দিচ্ছে ইমনের হাতটা শক্ত করে ধরতে। ইমন, আমি জানি আমার ক্ষমা চাওয়ার কোনো ভাষা নেই, তবুও আমি চেষ্টা করব তোমাকে একটা সুন্দর জীবন উপহার দিতে। যে ঘৃণা আমি তোমাকে দিয়েছি তার বদলে ভালোবাসা দিয়ে তোমার মনটা আবার ভরিয়ে দেব। ইমন ভাই, অনেক তো হলো, এখন একটু নিজের কথা ভাবুন।
আমার কেন যেন মনে হচ্ছে ম্যাম আপনাকে মনে মনে অনেক ভালোবাসেন, শুধু পুরনো সব কথা ভেবে লজ্জায় মুখ ফুটে বলতে পারছেন না। পিয়া, তুই মনে হয় একটু বেশি ভেবে ফেলছিস। আমার মতো সাধারণ একটা মানুষকে তৃষার মতো মেয়ে ভালোবাসবে, তাও আবার যা যা ঘটে গেছে তারপর? এটা অসম্ভব। ও এখন যেটা করছে সেটা বড়জোর কৃতজ্ঞতা বা ওর ভুল বুঝতে পারার অনুশোচনা, এর বেশি কিছু না। আরে না ভাইয়া, আমি সত্যি বলছি, একটা মেয়ের চোখ দেখলে বোঝা যায় সে কি চায়। ম্যাম যখন আপনার দিকে আর চোখে তাকায়, তখন সেখানে আগের সেই ঘৃণা নেই, আছে এক রাশ মায়া আর অধিকার বোধ। দেখ পিয়া, মজা করার মানসিকতা আমার এখন একদম নেই। অনেক ঝড়ঝাপটা গেছে জীবনে, এখন শুধু একটু শান্তিতে কাজ করে যেতে চাই। তুই তোর কাজে যাতো, অহেতুক জল্পনা করিস না। বিশ্বাস করুন ভাইয়া, আপনি শুধু একটু বুদ্ধি খাটালেই দেখবেন ম্যাম নিজের মুখে স্বীকার করবেন যে তিনি আপনাকে ভালোবাসেন। আপনি কি চান না ম্যাম নিজে এসে আপনাকে মনের কথা বলুক? মানে ঠিক বুঝলাম না, তুই আসলে কি বলতে চাইছিস? ও কেনই বা হঠাৎ করে ভালোবাসার কথা বলবে? উম, একটা দারুণ বুদ্ধি আছে আমার মাথায়। আমি যা বলবো আপনি শুধু তাই করবেন, দেখবেন ম্যাডাম নিজেই চটফট করে আপনার কাছে আসবেন। আসলে কি জানেন, মেয়েরার যাই পারুক, নিজের স্বামীর অবহেলা আর দূরত্ব সহ্য করতে পারে না। ম্যাম তো ভাবছেন আপনি ওনার ওপর এখনও রেগে আছেন, তাই উনিও এগোতে পারছেন না। আমাদের একটু উস্কানি দিতে হবে। পিয়া ইমনের দিকে একটু ঝুঁকে এসে ফিসফিস করে তার প্ল্যানটা বলতে শুরু করলো। ইমন প্রথমে ভুরু কুঁচকে শুনছিল, কিন্তু পিয়ার কথাগুলো শেষ হতেই ইমনের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে যেন ভাবতেই পারছে না পিয়া এত বুদ্ধিমান। সত্যি? তুই নিশ্চিত যে এতে কাজ হবে? যদি হিতে বিপরীত হয়, যদি ও আরো রেগে যায়? আরে ভাইয়া, একদম নিশ্চিন্ত থাকুন, আলবাত কাজ হবে। আমি তো মেয়ে, আমি জানি আমাদের দুর্বলতা কোথায়। আপনি শুধু আজ থেকে একটু অন্যরকম আচরণ করবেন, দেখবেন ম্যামের ইগো কিভাবে পানির মতো গলে যায়। ঠিক আছে, তোর কথাই না হয় মান। দেখি তোর এই জেলানি থিওরি কতটা কাজ করে। যদি সত্যি তৃষা নিজের মুখে কিছু বলে, তবে তোকে একটা বড় একটা ট্রিট দিব। ট্রিট তো পাওনা রইলই, এখন রেডি হন, মিশন শুরু। ওই দেখুন, ম্যাম কেবিন থেকে আমাদের দিকেই তাকাচ্ছেন। এবার আপনার কাজ শুরু করুন। তিশা কেবিনের ভেতর থেকে দেখছিল ইমন আর পিয়া হাসাহাসি করে কথা বলছে। ইমনের মুখে অনেক দিন পর এমন প্রাণখোলা হাসি দেখে তিশার বুকের ভেতরটা কেমন জানি খচখচ করে উঠল। সে বুঝতে পারছিল না কেন তার এত খারাপ লাগছে। ইমন আর পিয়ার এই ঘনিষ্ঠতা তিশার মনের ভেতর যেন ঈর্ষার আগুন জ্বালিয়ে দিল। ইমন পিয়ার সাথে এত হাসি খুশি কেন? আমার সামনে তো মুখটা গম্ভীর রাখো। তবে কি ইমনের জীবনে অন্য কেউ জায়গা করে নিচ্ছে? না না, এটা হতে পারে না। ইমন তো আমাকে কথা দিয়েছিল ও সব সময় আমার পাশে থাকবে, কিন্তু আমি তো ওকে কখনো ভালোবাসার কথা বলিনি। ও কি ভাবছে আমি ওকে এখনো ঘৃণা করি? তিশা অস্থির হয়ে পায়চারি করতে লাগলো। সে একবার ভাবলো পিয়াকে ডেকে কিছু কাজের বাহানা দেবে, আবার ভাবলো ইমনকে নিজের রুমে ডাকবে। ইমনের সাথে পিয়ার এই বিড়বিড় করা কথা বলা আর ইমনের হাসি তিশার এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিচ্ছিল না। পিয়ার প্ল্যানটা যে প্রথম ধাপেই কাজ করতে শুরু করেছে সেটা ইমন আর চোখে তিশার মুখ দেখেই বুঝে নিল। পিয়ার বুদ্ধিমতো ইমন গত কয়েকদিন ধরে তিশার সাথে একদম মেপে মেপে কথা বলছে, প্রয়োজন ছাড়া একটা শব্দর বেশিও খরচ করছে না। তিশা অনেকবার চেষ্টা করেছে ইমনের সাথে খোঁজ গল্প করতে, কিন্তু ইমন প্রতিবারই কোনো না কোনো কাজের বাহানায় এড়িয়ে গেছে। এই দূরত্ব তিশার সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল। তার উপর অফিসে ইমন আর পিয়ার হাসি ঠাট্টা তো আছেই। সব মিলিয়ে তিশার মনের ভেতর এক অস্থির ঝড় বইছিল। রাত তখন অনেক। তিশা ঘরের বেলকনিতে দাঁড়িয়েছিল। ইমন ঘরে ঢুকে আলমারি থেকে নিজের কিছু জামা কাপড় বের করতে শুরু করলো। তিশা অবাক হয়ে ইমনের দিকে তাকিয়ে রইল। ইমন শান্ত গলায় তিশার দিকে না তাকিয়ে কথা বলতে শুরু করলো। তৃষা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে কথাটা বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। তবুও মনে হলো আজ বলে দেওয়াটা উচিত। আমাদের এই সম্পর্কটা তো আসলে স্বাভাবিকভাবে হয়নি। তোমার বাবা মা অনেকটা জোর করেই আমার সাথে তোমাকে বিয়ে দিয়েছিল। সেখানে তোমার কোনো মত ছিল না, আর আমারও মত ছিল না বললেই চলে। হঠাৎ এইসব কথা কেন বলছি ইমন? এখন তো সব কিছু ঠিক হয়ে গেছে।
আমাদের মধ্যে তো আর সেই আগের ঝামেলাগুলো নেই। সব কিছু ঠিক হয়নি তৃষা। পরিস্থিতি শান্ত হয়েছে, কিন্তু আমাদের মনের দূরত্বটা রয়েই গেছে। এতদিন আমি এই বাড়িতে ছিলাম বা তোমার সাথে সম্পর্কের অভিনয় করেছি শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। আমি জানতাম আমি দোষী নই, আর সেই সত্যিটা তোমার সামনে আনা আমার জেদ ছিল। এখন আমি নির্দোষ প্রমাণ হয়ে গেছি। ইব্রাহিমও তার সাজা পাচ্ছে, তাই আমার মনে হচ্ছে এখন আর আমার এখানে থাকাটা ঠিক হবে না। মানে তুমি কি বলতে চাইছো? পরিষ্কার করে বলো, তুমি এখন কোথায় যাবে? আমার মনে হয় আমাদের এখন আলাদা হয়ে যাওয়া উচিত। তোমার তো কোনোদিন আমাকে পছন্দ ছিল না, তুমি তো আমায় ঘৃণাই করতে। আমি চাই না আমার উপস্থিতিতে তোমার জীবনটা আরও দমবন্ধ হয়ে থাকুক। এতদিন তোমার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া আমার উচিত ছিল। আমি আজ রাতেই গেস্ট রুমে শিফট হচ্ছি, আর কাল পরশুর মধ্যে একটা পাকাপোক্ত ব্যবস্থা করে নেব। আমাদের ডিভোর্সের কাগজগুলো রেডি হলে আমি তোমাকে জানিয়ে দেব। ইমন কথাগুলো এক নাগারে বলে দিয়ে হাতের ব্যাগটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সে একবারের জন্য তিশার চেহারার দিকে তাকালো না। ইমনের চলে যাওয়ার শব্দটা তিশার কানে যেন বজ্রপাতের মতো লাগলো। তিশা একদম বাকশূন্য হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথাটা যেন পুরো ফাঁকা হয়ে গেছে। ও কি সত্যি আমাকে ছেড়ে চলে যাচ্ছে? ও কি বুঝতে পারছে না আমি ওকে কতটা ভালোবাসি? নাকি ও পিয়াকে ভালোবেসে ফেলেছে বলে আমাকে এখন আপদ মনে করছে? আমি তো শুধু একটু লজ্জা পাচ্ছিলাম এগিয়ে আসতে, কিন্তু ও তো সব শেষ করে দিয়ে গেল। তিশা ধপাস করে বিছানায় বসে পড়ল। তার চোখের পানি বাদ মানছে না যে ইমনকে সে একসময় সহ্য করতে পারত না। আর সেই ইমনের বিচ্ছেদের কথা শুনে তার পৃথিবীটা অন্ধকার হয়ে আসছে। সে চিৎকার করে ইমনকে ডাকতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। তিশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছে সে জীবনের সব থেকে বড় কিছু হারাতে চলেছে। না, আমি এটা হতে দিতে পারি না। ইমন আমার, ও শুধু আমার। আমি ওকে কোনোভাবেই যেতে দেব না। আমার অহংকার আর ইগো সব আমি ধুলোয় মিশিয়ে দেব, তবুও ওকে ধরে রাখবো। কিন্তু ও কি আমার কথা শুনবে? ও তো মনে হচ্ছে অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সারা রাত তিশার দু চোখের পাতা এক হলো না। সে বালিশে মুখ গুজে শুধু কেঁদেই চলল। অন্যদিকে গেস্ট রুমে বসে ইমনও ছটফট করছিল। তারও খুব খারাপ লাগছিল তিশাকে এভাবে কাঁদতে দেখে, কিন্তু সে জানতো তিশার মুখ থেকে ভালোবাসার কথা বের করতে হলে এইটুকু নাটক তাকে করতেই হবে। ইমনের সেই রাতে ঘর ছেড়ে যাওয়ার কথা থেকে তিশা একদম বদলে গেছে। সে এখন আর রাগ দেখায় না, কাউকে অপমান করে না। পুরো বাড়ি জুড়ে যেন এক নীরব নিস্তব্ধতা নেমে এসেছে। অফিসের কাজ শেষে সে বাসায় এসে সরাসরি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কারোর সাথে কোনো কথা বলে না, এমনকি খাওয়ার টেবিল থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছে। তিশার এই মিলান চেহারা দেখে ইমনের মনের ভেতর অপরাধবোধ কাজ করতে শুরু করেছে। পিয়া শোনো, আমার মনে হচ্ছে এবার মনে হয় খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেল। তৃষার অবস্থা একদমই ভালো না, ও একদম চুপচাপ হয়ে গেছে, কারোর সাথে কথা বলছে না। এভাবে চললে তো ও তো অসুস্থ হয়ে পড়বে। আরে ভাইয়া, আপনি অহেতুক টেনশন করছেন। বাড়াবাড়ি হয়নি, বরং ঠিকঠাক কাজ হয়েছে। এতদিন ওনার মনে অনেক ইগো ছিল, এখন সেই ইগোটা ভেঙেছে। দেখবেন এই নীরবতাই ওনাকে বাধ্য করবে আপনার কাছে আসতে। উনি খুব শিগগিরই নিজের মুখে বলবেন যে আপনাকে ভালোবাসেন। কিন্তু পিয়া, ও যেভাবে নিজেকে সবার থেকে আলাদা করে নিল তাতে আমার ভয় লাগছে। যদিও রাগের মাথায় বা ডিপ্রেশনে গিয়ে নিজের কোনো ক্ষতি করে বসে, আমি তো ওকে কষ্ট দিতে চাইনি। শুধু চেয়েছিলাম ও যেন নিজের মনের কথাটা বুঝতে পারে। আপনার কি মনে হয় ম্যাডাম এতই দুর্বল যে আপনাকে সত্যি ভালোবাসে সে কেন নিজের ক্ষতি করবে? বরং সে তার ভালোবাসাকে ধরে রাখার চেষ্টা করবে। আপনি শুধু আর কয়েকটা দিন ধৈর্য ধরুন, দেখবেন ফল মিষ্টি হবে। তুই বুঝবি না পিয়া, আমি ওর চোখের দিকে তাকাতে পারছি না। সেখানে কোনো রাগ নেই, শুধু একরাশ হাহাকার। আমার মনে হচ্ছে আমাদের এই নাটকটা এখন বন্ধ করা উচিত। আমি ওকে আর কাঁদতে দেখতে পারছি না। আপনি যদি এখন গিয়ে সব বলে দেন তবে সব পরিকল্পনা ভেস্তে যাবে। উনি ভাববেন আপনি ওনাকে নিয়ে খেলছেন, তখন হিতে বিপরীত হতে পারে। তার চেয়ে বরং আজ বাসায় গিয়ে একটু অন্যভাবে চেষ্টা করুন, দেখবেন ওনার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। ইমন পিয়ার কথা শুনলেও নিজের মনকে শান্ত করতে পারছিল না। তার সারাক্ষণ মনে হচ্ছিল তিশা একা ঘরে বসে কাঁদছে। অফিসের ফাইলগুলো সামনে থাকলেও ইমনে মনে পড়ে তিশা সেই ফ্যাকাশে চেহারার উপর। সে ভাবছিল
তন্নি চলে যাওয়ার পর তিশা এমনিতেই একা হয়ে পড়েছিল। তার উপর এখন যদি সেও দূরে সরে যায় তবে তিশা হয়তো পুরোপুরি ভেঙে পড়বে। আমার আজই ওর সাথে কথা বলা উচিত। ও যাই বলুক, আমি আর ওকে এভাবে কষ্ট দেব না। ভালোবাসার কথা ও নাই বা বলল, অন্তত আমাদের সম্পর্কটা তো তিক্ততা মুক্ত হয়েছে। আমি আজই নিজের ঘরে ফিরে যাব। ইমন অস্থির হয়ে অফিসের কাজ শেষ না করে বের হয়ে পড়ল। তার কেবলই মনে হচ্ছিল তিশা হয়তো কোনো বড় বিপদ ঘটিয়ে ফেলবে। অন্যদিকে তিশা তখন নিজের ঘরে ইমনের একটা পুরনো শার্ট জড়িয়ে ধরে অঝরে কাঁদছিল। তার কেবলই মনে হচ্ছিল ইমনের মতো মানুষকে সে চিনতে ভুল করেছে, আর এখন সেই ভুলের মাসুল হিসাবে ইমনকে হারাতে হচ্ছে। ইমনের চিন্তিত মন আর তিশার চোখের পানি দুজনের মাঝখানে এই নীরবতা যেন কোনো এক বড় বিস্ফোরণের সংকেত দিচ্ছিল। ইমন তড়িঘড়ি করে বাড়িতে ঢুকে সোজা তিশার ঘরের দিকে দৌড়ে গেল। ঘরে ঢুকে যা দেখলো তাতে ইমনের বুকটা ধক করে উঠল। তিশা বিছানার এক কোণায় জুবুথুবু হয়ে বসে আছে। মাত্র কয়েকদিনে মেয়েটা যেন অর্ধেক হয়ে গেছে। চোখের নিচে গভীর কালো দাগ পড়ে গেছে, মুখটা ফ্যাকাশে আর নিস্তেজ। পরিপাটি তিশার এই বিধ্বস্ত অবস্থা দেখে ইমনের কলিজা ফেটে যাচ্ছিল। তৃষা, একই অবস্থা করেছো নিজের? তোমার চেহারা এমন হয়ে গেছে কেন? তুমি কি খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছো? এমন পাগলামি কেন করছো তৃষা? ইমনের গলার স্বর শুনে তিশা ধীর পায়ে মাথা তুলল। ইমনের দিকে তাকাতে তার চোখ দিয়ে আবারও ঝরঝর করে পানি পড়তে শুরু করলো। সে যেন বিশ্বাসই করতে পারছিল না ইমন সত্যি তার সামনে দাঁড়িয়ে আছে। তিশা আর নিজেকে সামলাতে পারল না। সে সজোরে দৌড়ে এসে ইমনকে জড়িয়ে ধরল। ইমন, তুমি এসেছো? প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি মরে যাব ইমন, আমি সত্যিই মরে যাব। তুমি চলে গেলে আমি কার দিকে তাকিয়ে বাঁচবো? শান্ত হও তৃষা, আমি তো এখানেই আছি। তুমি কাঁদছো কেন? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে দেখলে বিরক্ত হও, তাই আমি সরে যেতে চেয়েছিলাম। না, একদম না। আমি তোমাকে ঘৃণা করি না ইমন, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমার এতদিনের জেদ আর অহংকারের কারণে আমি সেটা বলতে পারিনি। তন্নির কথা ভেবে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমাকে ক্ষমা করে দাও ইমন। আমি তোমার সাথে যা যা করেছি সেসবের জন্য আমি লজ্জিত। তুমি আমাকে যত খুশি সাজা দাও, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা আর কোনোদিন মুখে এনো না। তিশা ইমনের বুকে মুখ লুকিয়ে টুকরে কাঁদছিল। তার কান্নায় ইমনের শার্ট ভিজে যাচ্ছে। ইমন বুঝতে পারল বিয়ের বুদ্ধিটা একটু নিষ্ঠুর হলো। আজ তিশার মনের সব দেওয়াল ভেঙে চুরমার হয়ে গেছে। ইমন পরম মমতায় তিশাকে দু হাতে জড়িয়ে ধরল। তৃষা, কেঁদো না, আমি তো কোথাও যাচ্ছি না। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি আমাকে নিয়ে কি ভাবো। তোমাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। নিজের উপর এত অত্যাচার কেন করলে বলো তো? ঠিক মতো না খেলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। তুমি ছাড়া আমার এই বড় বাড়িতে আর কে আছে বলো? বাবা মাও তো তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসে। আমি বুঝতে পেরেছি তুমি না থাকলে আমার কোনো অস্তিত্ব নেই। আমি তোমাকে অনেক জ্বালিয়েছি ইমন, অনেক অপমান করেছি, তবুও তুমি আমাকে বারবার বাঁচিয়েছো। তুমি কি সত্যি আমাকে ক্ষমা করতে পারবে? আমি তোমাকে সেদিনই ক্ষমা করে দিয়েছি যেদিন তন্নি আমাকে ভাইয়া বলে ডেকেছিল। আমি তো তোমার উপর কোনো দিন রাগ করিনি তৃষা। আমি শুধু চেয়েছিলাম তুমি একবার আমার চোখের দিকে তাকাও, যেখানে শুধু তোমার জন্য ভালোবাসা ছিল। আজ তুমি সব সত্যিটা বুঝেছো, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। তিশা ইমনের বুক থেকে মাথা তুলে ওর চোখের দিকে তাকালো। সেই চোখে আজ কোনো ঘৃণা নেই, বরং একরাশ নির্ভরতা। ইমনের ঠোঁটের কোণে সেই পরিচিত প্রশান্তির হাসি ফুটে উঠল। তিশার বিধ্বস্ত চেহারায় অনেকদিন পর যেন এক চিলতে হাসি দেখা দিল। তাদের মাঝখানে সেই অদৃশ্য দেওয়ালটা আজ চিরতরে ভেঙে গেল। তিশার ইমনের সম্পর্কের সেই তিক্ততা এখন রূপকথার মতো মনে হয়। সারা বাড়িতে এখন আনন্দের জোয়ার। তিশার বাবা মা তো খুশিতে আত্মহারা, কারণ তারা তাদের পছন্দের ছেলেটাকে মেয়ের মনের মানুষ হিসাবে দেখতে পেয়েছেন। সকালে ডাইনিং টেবিলে তিশা নিজেই আজ ইমনের পাতে খাবার বেড়ে দিচ্ছে। কি রে তিশা, আজ তো দেখছি রোদের তেজ খুব বেশি। তুই নিজের হাতে ইমনের জন্য নাস্তা বানাচ্ছিস? আমরা তো কোনোদিন এই দৃশ্য দেখার স্বপ্নও দেখিনি। বাবা, পুরনো কথা বলে আমাকে আর লজ্জা দিও না তো। এতদিন যা ভুল করেছি এখন সেগুলো শোধরাতে চেষ্টা করছি। ইমন, তুমি এই অমলেটটা খাও, এটা আমি স্পেশালভাবে তোমার জন্য বানিয়েছি। তোমার হাতের অমলেট খেলে তো মনে হয় আজ আমার অফিসে যাওয়াই হবে না। এত ভালোবাসা দেখালে তো আমি বিগড়ে যাব তৃষা।
হাসি আর খুনছুটির মধ্য দিয়ে নাস্তা শেষ করে তারা দুজনে অফিসের দিকে রওনা দিল। অফিসের গেটে ঢুকতেই পিয়া দৌড়ে এসে তাদের সামনে দাঁড়ালো। ইমনের আর তিশার হাসি মুখ দেখে পিয়ার মুখটা গর্বে ভরে উঠল। বাহ, আজ তো ম্যাম আর ভাইয়াকে দেখে মনে হচ্ছে একদম নতুন দম্পতি। ইমন ভাই, আমার ট্রিটটা কিন্তু এখনো পাওনা আছে। আমার বুদ্ধিটা কেমন কাজে লাগলো সেটা তো একবারও বললেন না। পিয়া, তোকে কি বলে ধন্যবাদ দিব আমি জানি না। তুই না থাকলে হয়তো আমি এখনো নিজের ইগো নিয়ে বসে থাকতাম আর ইমনকে হারাতাম। আজ থেকে তুই শুধু এই অফিসের স্টাফ না, তুই আমার ছোট বোনের মতো। তোকে আর ইমনকে নিয়ে আজ রাতে আমরা বাইরে ডিনার করব, এটাই তোর ট্রিট। আরে বাহ, আমি তো ডাবল ট্রিট পেয়ে গেলাম। ম্যাম, আপনি শুধু ইমন ভাইকে একটু আগলে রাখবেন। আমাদের এই ভাইটা কিন্তু অনেক সহজ সরল। দুপুরে লাঞ্চ ব্রেকে তিশা আর ইমন অফিসের ছাদে গিয়ে দাঁড়ালো। সেই ছাদ যেখানে তন্নির কথা ভেবে তিশা একদিন অঝরে কেঁদেছিল। আজ সেখানে ঝিরঝিরে বাতাস বইছে, কিন্তু মনের কোণে হাহাকার নেই। তিশা ইমনের হাতটা শক্ত করে ধরলো। ইমন, একটা কথা বলবো? আমি তন্নির ছবিটার সামনে দাঁড়িয়ে আজ কথা দিয়ে এসেছি যে আমি তোমাকে কোনোদিন আর কষ্ট দেব না। তুমি আমার জন্য যা করেছো তা কোনো সাধারণ মানুষ করতে পারে না। আমি সত্যি অনেক ভাগ্যবতী। আমি তো শুরু থেকেই জানতাম তৃষা, তোমার ওই শক্ত খোলসের ভেতরে একটা নরম মন আছে। শুধু পরিস্থিতির কারণে তুমি নিজেকে এমন বানিয়ে ফেলেছিলে। তন্নি যেখানেই আছে, ও আজ আমাদেরকে দেখে খুব খুশি হচ্ছে। এখন থেকে অফিসের বস আমি না, এখন থেকে আমার অফিসের বস শুধু তুমি। আমাকে এইভাবেই সারা জীবন আগলে রেখো। ইমন তিশার কপালে আলতো করে একটা চুমু খেলো। নীল আকাশে সাদা মেঘেরা উড়ে যাচ্ছে, যেন তারাও এই ভালোবাসার পূর্ণতা দেখে খুশি। ঘৃণা আর অহংকারের দেওয়াল ভেঙে শেষ পর্যন্ত জয় হলো নিঃস্বার্থ ভালোবাসার। ইমনের ধৈর্য আর তিশার অনুশোচনা মিলেমিশে এক হয়ে গেল এক সুন্দর আগামী স্বপ্নে।